চলুন শুরু করা যাক জুল ভার্নের লেখা দ্য সিক্রেট অব দ্য আইল্যান্ড গল্পটির পুরো অডিও বুক। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। রহস্যময় লিঙ্কলন দ্বীপে আজ সত্যি সত্যি জাহাজ এসে নোঙর করল, কিন্তু দ্বীপবাসীরা মোটেই আনন্দিত হতে পারছে না। কেন? নির্বাসন জীবনের অবসান ঘটতে চলেছে, তবু কেন তাদের মন প্রাণ আনন্দের বদলে বিষাদে ভরপুর? আসলে দীর্ঘদিনের অবস্থানের ফলে দ্বীপের প্রতিটা জিনিসের সঙ্গে আত্মিক যোগ, নারীর সম্পর্ক গড়ে উঠেছে। আজ সে সম্পর্ক চিরদিনের মতো ছিন্ন হতে চলেছে। চোখে দূরবীন লাগিয়ে পেনক্রফট জাহাজটার উপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে। জাহাজ ও দ্বীপের মধ্যে এখন ২০ মাইল ব্যবধান। দ্বীপবাসীরা বন্দুকের গুলির মাধ্যমে আওয়াজ করে পাহাড়ের মাথায় আগুন জ্বেলে এবং নিশানের মাধ্যমে সংকেত জানিয়ে জাহাজের মানুষের দৃষ্টি আকর্ষণ করার কোনো রকম ত্রুটি রাখল না। ব্যাপারটা কিন্তু ভাববার মতোই বটে। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত অখ্যাত অবজ্ঞাত এই দ্বীপটার খোঁজ কারোরই জানা নেই। তাই যদি হয় তবে জাহাজটার গতি এমুখো কেন? কি তার উদ্দেশ্য? হারবার্টের সন্দেহ হল এটা ডানকান জাহাজ হলেও হতে পারে। স্পিলেটের পরামর্শে টেলিগ্রাফ করে আয়ারটনকে তলব করা হলো। সে দূরবীনটা চোখে লাগিয়েই বলে উঠল, ধুত, এটা ডানকান জাহাজ হতে যাবে কেন? ডানকানের তো আসার কথাও নয়। পেনক্রফট চোখে দূরবীন লাগিয়েই রেখেছে। একসময় দেখল জাহাজ অন্যদিকে মোড় নিয়েছে। হার্ডিং কিন্তু ব্যাপারটাকে স্বাভাবিক মনে করতে পারলেন না। এ দ্বীপের দিকে জাহাজ আসার এমন কী কারণ থাকতে পারে? পেনক্রফট আর নেব পাহাড়ের মাথায় আগুন জ্বালার উদ্যোগ নিতে লাগল। পর মুহূর্তেই দেখা গেল আবার জাহাজটার মুখ দ্বীপের দিকে ঘুরে গেছে। তবে কি জাহাজটা বেলুন বন্দরেই নোঙর করবে? আয়ারটন দূরবীনের সাহায্যে স্পষ্ট লক্ষ্য করল এতে ধোঁয়া বেরোবার চিমনি অনুপস্থিত। অতএব এটা কিছুতেই ডানকান হতে পারে না। পেনক্রফট দূরবীনটা চোখে লাগিয়ে রেখেই বলে উঠল, জাহাজের মাস্তুলের উপর উড়ন্ত নিশানটা ইংল্যান্ডের নয়। ইংল্যান্ডের নিশানার রং লাল। আমেরিকারও নয়, জার্মানি বা ফ্রান্সেরও নয়, স্পেনেরও নয়। সে দেশের নিশান হলুদ, আর রাশিয়ার হলে সাদা হতো। তবে যাই হোক না কেন, এক রঙের। তার মুখের কথা শেষ হবার আগেই আয়ারটন দূরবীনের মুখটাকে অস্থিরভাবে এদিক ওদিক ঘুরিয়ে সচকিত হয়ে প্রায় আর্তনাদ করে উঠল। কি সর্বনাশা কাণ্ড! এ যে কালো নিশান বলেই মনে হচ্ছে। তবে তবে কি জলদস্যুদের জাহাজ ওটা? হার্ডিং সবাইকে প্রবোধ দিতে গিয়ে বললেন, ব্যাপারটা ভাববারই বটে, তবে এত সহজে মুষড়ে পড়লে চলবে কেন? আবার এমনও তো হতে পারে লিঙ্কলন দ্বীপ তাদের লক্ষ্যস্থল নয়। তবু আমাদের সতর্ক হতেই হবে। নেব আর আয়ারটন দৌড়ে গিয়ে বাউকলের ছাউনি নামিয়ে নিল, যাবতীয় আগুন নিভিয়ে দিল, আর ডালপালা দিয়ে গ্রানাইট হাউসের দরজা জানালাগুলো চাপা দিয়ে দিল। হার্ডিং এবার নিজেদের মধ্যে পরামর্শ করতে গিয়ে বললেন, জলদস্যুরা যদি লিঙ্কলন দ্বীপ বা আমাদের উপর চড়াও হয় তবে আমাদের কর্তব্য কী হবে? সবাই সমস্বরে গর্জে উঠল, আমরা সর্বশক্তি নিয়োগ করে প্রতিরোধ করব। জীবন গেলেও লিঙ্কলন দ্বীপের দখল হাতছাড়া করব না। রাত ক্রমে গভীর হল। আচমকা কামান দাগার শব্দে উৎকণ্ঠিত দ্বীপবাসীরা সচকিত হয়ে পড়ল। কামানের গর্জন আর আলোর ঝলকানির মধ্যে সময়ের পার্থক্য ছিল মাত্র ৬ সেকেন্ড। হিসেব মতো দ্বীপ থেকে জাহাজটার দূরত্ব তখন প্রায় ১.৫ মাইল। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে নোঙর ফেলার শব্দ দ্বীপবাসীদের কানে এলো। মনে হল জলদস্যুরা বুঝি গ্রানাইট হাউসের গায়েই জাহাজ ভেড়িয়েছে। সেখানেই রাতের অন্ধকারে ঘাপটি মেরে রয়েছে। হার্ডিং বেগতিক দেখে শত্রুপক্ষের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এগিয়ে গিয়ে আয়ারটন ক্যাপ্টেন হার্ডিংয়ের কাছে অনুমতি চাইল অন্ধকারে সবার নজরের আড়াল থেকে দেখে আসবে জাহাজে কয়জন জলদস্যু রয়েছে। ১.৫ মাইল সাঁতরে যাওয়া তার পক্ষে মোটেই সমস্যা নয়। ক্যাপ্টেন হার্ডিং দেখলেন আয়ারটনের আগ্রহ এমন অত্যুগ্র যে তাকে বাধা দেওয়ার পরিণাম ভালো হবে না। আয়ারটন ক্যাপ্টেন হার্ডিংয়ের অনুমতি পাওয়া মাত্র পেনক্রফটকে নিয়ে তীরের দিকে যাত্রা করল, আর নেব মার্সি নদীর তীর থেকে ছোট্ট ডিঙিটা নিয়ে এলো। সেটা দুজনকে নিয়ে অন্ধকার ভেদ করে এগিয়ে চলল। দ্বীপের অন্যদিকে পৌঁছে আয়ারটন নৌকো থেকে পানিতে নামল, আর পেনক্রফট পাহাড়ের পাথরের আড়ালে আত্মগোপন করে রইল।
আয়ারটন সাধ্যমতো সতর্কতার সঙ্গে জাহাজটার নোঙরের শেকল বেয়ে ডেকের উপর উঠে গেল। দেখল একধারে খালাসিদের পোশাক শুকোতে দিয়েছে। ঝট করে একটা জামা প্যান্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে নিল। এবার 2 পা এগিয়ে গিয়ে জলদস্যুদের বাক্যালাপ শোনার জন্য উৎকর্ণ হয়ে রইল। সে জানতে পারল জাহাজটার নাম স্পিডি, আর ক্যাপ্টেনের নাম বব হার্ডি। বব হার্ডি নামটা শোনা মাত্রই আয়ারটনের বুকের মধ্যে ধড়াস করে উঠল। সে যে তার খুব পরিচিত। সে অস্ট্রেলিয়ার জেল পলাতক বন্দীদের নিয়ে যে ডাকাত দলটা গড়ে তুলেছিল, বব হার্ডি সে দলে ছিল। সে ছিল আয়ারটনের খুবই অনুগত। তার মধ্যে দুটো গুণ রয়েছে: অসীম সাহসী অকুতভয় আর পাকা নাবিক। বব হার্ডি নাকি অস্ট্রেলিয়ার নরফোক দ্বীপে স্পিডি জাহাজটাকে ছিনিয়ে নিয়েছে। খাবার দাবার, অস্ত্রপাতি ও প্রচুর গোলাবারুদ জাহাজে রয়েছে। বর্তমানে তার অভিপ্রায় লিংকলন দ্বীপটা তার মনে ধরে গেলে এখানেই গোপন আস্তানা গড়ে তুলবে। কথাটা শোনামাত্র আয়ারটনের শরীরের সবকটা স্নায়ু একসঙ্গে সতর্কিত হয়ে উঠল। বুকের ভেতরে ফুসফুসের দাপাদাপি শুরু হয়ে গেল। ক্যাপ্টেন সাইরাস হার্ডিং লিংকলন দ্বীপটাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন, তাতে এটা দেখা মাত্রই তার যে মনে ধরে যাবে, আশ্চর্য হবার কিছুই নয়। জাহাজের চারদিকে 4টে কামান বসানো রয়েছে, আর জলদস্যুরা সংখ্যায় জনা 50। এমন পরিস্থিতিতে দুজনের পক্ষে শত্রুপক্ষের মোকাবেলা করা খুবই সমস্যা। কিন্তু যে কোনোভাবে শয়তানগুলোর পরিকল্পনাটাকে ভেস্তে দিতেই হবে। জাহাজের ডেকের অন্ধকার কোণে দাঁড়িয়ে ভবিষ্যৎ কর্তব্য সম্বন্ধে ভাবতে গিয়ে ঝট করে ভয়ঙ্কর একটা ফন্দি তার মাথায় এলো। তবে এতে নিজের প্রাণও অবশ্যই যাবে, কিন্তু যারা তার উপকারের চূড়ান্ত করেছে তারা তো বেঁচে যাবে। আর তার একটা মাত্র প্রাণের বিনিময়ে ক্যাপ্টেন সাইরাস হার্ডিংয়ের নিজে হাতে গড়া স্বপ্নসাধের লিংকলন দ্বীপটা তো রক্ষা পেয়ে যাবে। এমন মৃত্যুতেও শান্তি। কিন্তু কিভাবে সে স্পিডি জাহাজটাকে ধ্বংস করতে চাইছে? বারুদের গুদামে আগুন দিয়ে জাহাজটাকে উড়িয়ে দেবে। আয়ারটন মাতাল নাবিকদের নজর এড়িয়ে গুটি গুটি এগিয়ে জাহাজের পেছনের দিকে গিয়ে দেখল গোলাবারুদের ঘরের দরজাটা বন্ধ। ইয়া পেল্লায় একটা তালা ঝুলছে। সে প্রমাদ গুনল। মাথায় হাত দিয়ে বসে পড়ার অবস্থা। মাস্তুলের চারদিকে পিস্তল আর বন্দুক ঝুলতে দেখে এসেছিল। আগের মতো পা টিপে টিপে গিয়ে একটা পিস্তল নিয়ে জামার তলায় গুঁজে নিল। আত্মরক্ষা ছাড়াও বারুদের গুদাম ধ্বংস করতে একটা মাত্র পিস্তলের গুলি ব্যবহার করলেই কাজ হাসিল। সে আবার গুদামটার কাছে গেল। শরীরের সবটুকু শক্তি নিংড়ে দিয়ে তালাটাকে ভেঙে ফেলল। আচমকা তার বুকের ভেতর যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল। কাজ প্রায় হাসিল হতে চলেছে। খুশি হবার কথাই বটে। ঠিক তখনই কার যেন একটা হাত তার কাঁধে নেকড়ের মতো থাবা বসিয়ে বাজখাই গলায় গর্জে উঠল, কিরে শয়তান, এখানে কি করছিস? আয়ারটন ঝট করে ঘাড় ঘুরিয়েই চিনতে পারল বব হার্ডি, তার এক সময়ের অনুগত সাগরেদ। বর্তমানে স্পিডি জাহাজের মালিক জলদস্যু বব হার্ডি তার কাঁধটাকে সাঁড়াশির মতো আঁকড়ে ধরেছে। বব হার্ডি কিন্তু তাকে চিনতে পারল না। বব হার্ডির গলা শুনে 2-3 জন গাট্টাগোট্টা জলদস্যু হন্তদন্ত হয়ে ছুটে এলো। আয়ারটনের গায়ে যেন আচমকা আসুরিক শক্তি ভর করেছে। সে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে দুজনকে ধরাশায়ী করে দিল। ঠিক তখনই জলদস্যুদের একজন তার কাঁধে ছুরির ফলা গেঁথে দিল। বব হার্ডি ঝট করে বারুদের গুদামের পাল্লাটা টেনে বন্ধ করে দিল। পরিস্থিতি অনুকূল নয় ভেবে আয়ারটন চম্পট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। পিস্তল থেকে 2 গুলি ছুঁড়ল। একটা বব হার্ডির গা ঘেঁষে বেরিয়ে গেল। বেঁচে গেল সে। চিৎকার চেঁচামেচি, পিস্তলের আওয়াজ শুনে অন্যান্য জলদস্যুরা ছোটাছুটি করে সেখানে হাজির হল। হঠাৎ এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা যেন রীতিমতো ভড়কে গিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আয়ারটন আচমকা গুলি চালিয়ে লণ্ঠনটাকে ভেঙে ফেলল। জাহাজের বুকে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। আয়ারটন এবার ডেকের ওপর থেকে লাফিয়ে পানিতে পড়ে গেল। জাহাজের জলদস্যুরা এবার যেন সদ্বিদ ফিরে পেল। তারা পিস্তলের মুখ জলের দিকে নামিয়ে দমাদম গুলি চালাতে লাগল। কিন্তু আয়ারটন ইতিমধ্যে ডুব সাঁতারে নিরাপদ স্থানে পৌঁছে গেছে। তখন রাত প্রায় 12টা। আহত আয়ারটনকে নিয়ে পেনক্রফট অন্য দ্বীপবাসীদের কাছে হাজির হল। জাহাজটাকে ধ্বংস করতে গিয়ে আয়ারটন ব্যর্থ হয়েছে শুনে সবার বুক কেঁপে উঠল। তারপর যখন শুনল জাহাজে জনা 50 জলদস্যু রয়েছে, তখন তাদের আত্মা খাঁচা ছাড়া হয়ে যাবার অবস্থা হল।
50 জনের বিরুদ্ধে মাত্র 2 জন লড়াই করতে যাওয়ার অর্থই হচ্ছে আত্মহত্যার জন্য এগিয়ে যাওয়া। তবুও দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়ে যেতে হবে। তারা ভোরের আলো ফোটার আগেই যুদ্ধের কৌশল স্থির করে ফেলল। 2 জন করে 4 দলে ভাগ হয়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে থেকে আক্রমণ চালাবে। জলদস্যুরা যাতে মনে করে দ্বীপবাসীরা সংখ্যায় অনেক। সকাল 6টা নাগাদ কুয়াশার পর্দা সরে গিয়ে পরিবেশ ক্রমশ ফর্সা হয়ে এলো। হার্ডিং চোখে দূরবীন লাগিয়েই চমকে উঠল। দেখল জাহাজ থেকে 4-4টে কামানের মুখই দ্বীপের দিকে ফিরিয়ে দেয়া হয়েছে। একটু বাদেই জলদস্যুরা জাহাজ থেকে একটা ক্যানো নামিয়ে তাতে করে 7 জন বন্দুক পিস্তল নিয়ে দ্বীপের দিকে যাত্রা করল। পাথরের আড়ালে বসে পেনক্রফট আর আয়ারটন বন্দুক বাগিয়ে ক্যানোটার দিকে তাক করে বসে রইল। ক্যানোটা বন্দুকের পাল্লার মধ্যে আসা মাত্র দুটো বন্দুক গর্জে উঠল। ব্যাস, 2 জন জলদস্যু খতম হয়ে গেল। জলদস্যু সর্দার কামান দাগল। বিরাট একটা আগুনের গোলা পেনক্রফট আর আয়ারটনের মাথার উপর দিয়ে ছুটে গিয়ে পাহাড়ের মাথায় আঘাত হেনে চূড়াটাকে গুঁড়িয়ে দিল। ক্যানোটা মার্সি নদীতে এসে পড়ল। এবার স্পিলেট আর নেবের বন্দুক থেকে 2 গুলি ছিটকে গিয়ে আরও 2 জন জলদস্যুকে ঘায়েল করল। ব্যাস, আবার একটা কামানের গোলা প্রবল বেগে ছুটে এসে পাথরের গায়ে আছড়ে পড়ল। পাথর টুকরো টুকরো হলো বটে, কিন্তু দ্বীপবাসীদের কেশাগ্রও স্পর্শ করতে পারল না। এদিকে 4 জন জলদস্যু খতম হওয়ায় অবশিষ্ট 3 জন অনন্যপায় হয়ে ক্যানোর মুখ ঘুরিয়ে জাহাজের দিকে প্রাণ নিয়ে পালাতে লাগল। বন্দুকের পাল্লার বাইরে থাকার জন্য হারবার্ট ও হার্ডিং তাদের গুলি করার চেষ্টা করলেন না। ক্যানোটা জাহাজের গায়ে ভেড়া মাত্র 12 জন জলদস্যু ঝটপট তাতে চেপে বসল। সঙ্গে সঙ্গে জাহাজ থেকে আরও একটা ক্যানো নামিয়ে দিয়ে তাতে 8 জন জলদস্যু চেপে তীর বেগে দ্বীপের দিকে এগিয়ে গেল। একটা ক্যানো ছুটে মার্সি নদীর দিকে আর দ্বিতীয়টা উপদ্বীপের দিকে এগোতে লাগল। একটা ক্যানো বন্দুকের গুলির পাল্লার মধ্যে আসতেই আয়ারটন আর পেনক্রফটের বন্দুক থেকে 2 গুলি ছিটকে বেরিয়ে এসে 2 জন জলদস্যুকে ধরাশায়ী করে দিল। এবার ক্যানো থেকে একের পর এক গুলি বেরিয়ে এসে পাথরের গায়ে আছড়ে পড়তে লাগল। এদিকে নেব আর স্পিলেট 8 জন জলদস্যুর ক্যানোটার 2 জন জলদস্যুকে খতম করতেই সেটা বার কয়েক প্রচণ্ড দুলে উঠেই পাথরের গায়ে ধাক্কা খেয়ে উল্টে গেল। তার 6 জন জলদস্যু বন্দুক বাগিয়ে ধরে তীরে এসে দাঁড়াল। তারা ছুটতে ছুটতে ফোর্টসাম পয়েন্টের দিকে গিয়ে উধাও হয়ে গেল। পরিস্থিতি এবার সঙ্গীন দেখে পেনক্রফট আর হার্ডিং গ্রানাইট হাউসে গিয়ে আত্মগোপন করার জন্য ছুটতে লাগল। হ্যাঁ, হার্ডিংয়ের অনুমান অভ্রান্ত। জাহাজটার নোঙর তুলে জলদস্যুরা খড়ির দিকে এগোতে লাগল। জলদস্যু সর্দার বব হার্ডি এবার কামান দেগে চিমনিটা গুঁড়িয়ে দিতে লাগল। দ্বীপবাসীরা এরকমই আশঙ্কা করেছিল, জলদস্যুরা সবার আগে চিমনিটা গুঁড়িয়ে দেবে। কার্যত করলও তাই। দ্বীপবাসীরা অনন্যপায় হয়ে গ্রানাইট হাউসে ঢুকে ঘাপটি মেরে রইল। গ্রানাইট হাউসের জানালা দিয়ে আয়টন উঁকি মেরে দেখতে পেল খাড়ির মুখে জাহাজটা দাঁড়িয়ে, আর কামান থেকে অনবরত গোলা ছুঁড়ে চলেছে। চোখের পলকে একটা গোলা ছিটকে এসে গ্রানাইট হাউসের জানালার গায়ে আছাড় খেয়ে পড়ল। জানালার গায়ে ডালপালা চাপিয়ে দিয়েই তারা আসল ভুলটা করেছিল। ন্যাড়া পাহাড়ের গায়ে ডালপালা দেখলে সবারই সন্দেহ হওয়ার কথা। আবার ভুল পথে ছুটে এসেও কামানের গোলাটা জানালাটার গায়ে আঘাত হানতে পারে। মুহূর্তে কিভাবে যেন কি হয়ে গেল, দ্বীপবাসীরা টেরও পেল না। হঠাৎ জাহাজের দিক থেকে ভয়ঙ্কর একটা শব্দ ভেসে এলো। পরমুহূর্তেই জলদস্যুরা সমবেত কণ্ঠে বিকট চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। দ্বীপবাসীরা উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করে জানালায় এসে ভয়ঙ্কর এক দৃশ্য চাক্ষুষ করল। একেবারেই অত্যাশ্চর্য ব্যাপার। এত বড় জাহাজ স্পিডি অকস্মাৎ যেন ছিটকে গিয়ে পড়ল বেশ কয়েক গজ দূরবর্তী গভীর পানিতে। তার তলা ফেঁসে গেল। জলদস্যুদের নিয়ে জাহাজের টুকরো দুটো চোখের পলকে পানিতে ডুবে গেল। দ্বীপবাসীরা তো দূরের ব্যাপার, জাহাজের এতগুলো জলদস্যুর কেউই বুঝতে পারল না এমন ভয়ঙ্কর একটা ব্যাপার কি করে ঘটে গেল। জলদস্যুদের জাহাজ স্পিডি জলে তলিয়ে যাওয়া মাত্র দ্বীপবাসীরা গ্রানাইট হাউস থেকে বেরিয়ে ছোটাছুটি করে খাড়ির মুখে হাজির হল। পেনক্রফট রহস্যটার মীমাংসা করতে গিয়ে বলল, আমি কিন্তু এর মধ্যে সামান্যতম রহস্যের গন্ধও পাচ্ছি না। হয়তো বা অসতর্কতার জন্য জলদস্যুদেরই বন্দুকের গুলি ছিটকে গিয়ে বারুদের গুদামে পড়ে। ব্যাস, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে,
জাহাজটা ধ্বংস হয়ে যায়। বেলা একটু বাড়লে জোয়ারের জল হুড়হুড় করে নামতে লাগল। এবার ভাঙা জাহাজের টুকরো দুটোর অনেকাংশ ভেসে উঠল। দ্বীপবাসীরা ছোটাছুটি করে জাহাজের টুকরো দুটোর উপর উঠে জাহাজটা কেন ধ্বংস হয়েছে তার কারণ বের করতে প্রয়াসী হল। পেনক্রফটের অনুমান সত্য নয়। জাহাজটার সামনের দিকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু পেছনের দিকটা সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। গোলাবারুদের গুদাম ছিল জাহাজটার পেছনের দিকেই, তার কোনো ক্ষতিই হয়নি। অতএব বারুদের গুদামে আগুন লাগার ফলে জাহাজটা অবশ্যই ধ্বংস হয়নি। তবে দ্বীপবাসীরা এর উত্তর খুঁজে পেল না। একটু বাদেই আবার জোয়ার আসবে, তখন হুড়মুড় করে জল এসে জাহাজের টুকরোগুলোকে তলিয়ে দেবে। তাই দ্বীপবাসীরা ব্যস্ত হাতে জাহাজ থেকে যন্ত্রপাতি, বাসনপত্তর, খাবার দাবার, বাক্স, পেট্রা ও সিন্দুক প্রভৃতি নামিয়ে দ্বীপে নিয়ে যেতে লাগল। শুধু কি এই? গাদা গাদা বন্দুক, পিস্তল আর সিল করা 20টা বারুদের পিপে তারা নামিয়ে নিল। সবশেষে প্রাণপণ চেষ্টার মাধ্যমে 4-4টে কামানোর দ্বীপবাসীরা নামিয়ে গ্রানাইট হাউসের গায়ে নিয়ে গেল। সেগুলোকে গ্রানাইট হাউসের 4টে জানালায় বসিয়ে দিল। 30 নভেম্বর হার্ডিং সমুদ্রের ধার দিয়ে আসার সময় একটা ভাঙা টর্পেডোর টুকরো কুড়িয়ে পেয়ে যারপরনাই বিস্মিত হলেন। স্পিডি জাহাজটা ধ্বংস হওয়ার সঙ্গে এর যে যোগসাজশ আছে এ ব্যাপারে তিনি নিঃসন্দেহ হলেন। জাহাজ ধ্বংস করতে ভয়ঙ্কর এই অস্ত্র ব্যবহার করা হয়। রহস্য, গভীর রহস্য দ্বীপবাসীদের মধ্যে দানা বাঁধল। কে ভয়ঙ্কর এই অস্ত্রটা ছুঁড়ে জলদস্যুদের জাহাজ স্পিডিকে ধ্বংস করে দ্বীপবাসীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে? বহু আলোচনা ও চিন্তাভাবনা করেও দ্বীপবাসীরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। সাইরাস হার্ডিং আমেরিকার গৃহযুদ্ধের সময় টর্পেডোর জাহাজ ধ্বংসকারী ক্ষমতা অনেকবার চোখের সামনে দেখেছেন। তার কাছে ছোট্ট জাহাজ স্পিডি তো খুবই নগণ্য। এখন প্রশ্ন হচ্ছে, কোন হিতাকাঙ্ক্ষী খাড়ির মুখে জাহাজ ধ্বংসকারী টর্পেডোটাকে রেখে দিয়ে দ্বীপবাসীদের অশেষ উপকার সাধন করেছে? দ্বীপবাসীরা আলোচনার মাধ্যমে সেই অদৃশ্য হিতাকাঙ্ক্ষীর প্রসঙ্গে এলো। আড়ালে থেকে দ্বীপবাসীদের একের পর এক উপকার করে বিভিন্ন সময় তাদের রক্ষা করছে। কে সে? কী বা তার উদ্দেশ্য দ্বীপবাসীরা স্থির করে ফেলল। যে করেই হোক, অজ্ঞাত পরিচয় হিতাকাঙ্ক্ষীকে তারা খুঁজে বের করবেই। দ্বীপবাসীদের মধ্যে নতুনতর এক ভাবনার উদয় হল। যে 6 জন দলদস্যু ক্যানোটা উল্টে যাবার পর দ্বীপে এসে আশ্রয় নিয়েছে তাদের খুঁজে বের করতে বদ্ধপরিকর হল। এ মুহূর্তে দ্বীপবাসীদের সামনে দুটো জরুরি কর্তব্য: অদৃশ্য হিতাকাঙ্ক্ষীকে খুঁজে বের করা আর পলাতক জলদস্যুদের বের করে নিজেদের নিরাপত্তা বজায় রাখা। আয়ারটন খোঁয়ারে গিয়ে পশুদের পরিচর্যায় মন দিল, টেলিগ্রাফ মারফত কুশল জানিয়ে দিল। এদিকে পেনক্রফট আর হারবার্টকে নিয়ে স্পিলেট বন অ্যাডভেঞ্চারকে দেখতে গেল। কাছে গিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেটা স্বাভাবিকভাবেই জলের উপর ভেসে বেড়াচ্ছে। তার কাছে গিয়ে পেনক্রফট চমকে উঠে প্রায় আর্তনাদ করে উঠল। এ কি সর্বনেশে কাণ্ড! নোঙরের দড়িতে এমন করে গিঁট দিল কে? এরকম গিঁট তো আমি কোনোদিনই দেইনি। ব্যাপারটা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে তারা বড়ই দুশ্চিন্তায় পড়ল। বিকেলের দিকে খোঁয়ারে আয়ারটনকে টেলিগ্রাম করা হলো। আশ্চর্য ব্যাপার, তার দিক থেকে কোনো উত্তরই এলো না। আয়ারটন রাতে ফিরল না। সকালে আবার টেলিগ্রাফ করা হলো। এবারও তার দিক থেকে কোনো জবাব এলো না। ব্যাপারটা সবাইকে ভাবিয়ে তুলল। নেবকে গ্রানাইট হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রেখে বাকি 4 জন গুলিভরা বন্দুক কাঁধে ঝুলিয়ে খোঁয়ারের উদ্দেশ্যে পা বাড়াল। তারা টেলিগ্রাফের খুঁটি অনুসরণ করে এগোতে এগোতে মাইল 2 এসে এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল 74 নম্বর টেলিগ্রাফের খুঁটিটা মাটিতে পড়ে রয়েছে। কে বা কারা যেন সেটাকে উপড়ে ফেলেছে আর তারগুলোও ছিঁড়ে জড়িয়ে রয়েছে। আতঙ্কিত দ্বীপবাসীরা ব্যস্ত পায়ে খোঁয়ারের দিকে ছুটল। কাছাকাছি গিয়ে তারা আয়ারটনের নাম ধরে গলা ছেড়ে ডাকাডাকি করতে লাগল। না, খোঁয়ারের দিক থেকে কোনো প্রতি উত্তরই ভেসে এলো না। তারা অধিকতর ক্ষিপ্রগতিতে এগোতে লাগল। আচমকা খোঁয়ারের দিক থেকে একটা বন্দুকের গুলি ছুটে এসে হারবার্টের বুকে গেঁথে গেল। সে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হার্ডিং আর স্পিলেট তাকে ধরাধরি করে খোঁয়ারে নিয়ে চলল। হঠাৎ একজন জলদস্যু এক লাফে তাদের মুখোমুখি এসে দাঁড়াল। তার বন্দুকের গুলি ছুটে এসে হার্ডিংয়ের টুপিটাকে উড়িয়ে নিয়ে গেল। চোখের পলকে হার্ডিং তার উপর ঝাঁপিয়ে পড়ে হাতের ছুরিটা তার বুকে গেঁথে দিল। জলদস্যুটা বিকট আর্তনাদ করে মাটিতে আছাড় খেয়ে পড়ল। গলগল করে রক্ত বেরোতে লাগল
ক্ষতস্থানটা দিয়ে। কয়েকবার দাপাদাপি করে হতচ্ছাড়াটা নিশ্চল নিথরভাবে এলিয়ে পড়ল। এদিকে স্পিলেট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারল বন্দুকের গুলিটা হয়তো হারবার্টের ফুসফুসে স্পর্শ করতে পারেনি, পাঁজর ছুঁয়ে বেরিয়ে গেছে। তবু কেন সে সংজ্ঞা হারিয়ে ফেলল? পরের দিন 12ই নভেম্বর হারবার্ট সংজ্ঞা ফিরে পেল। আয়ারটনকে খোঁয়ারে পাওয়া গেল না। কি হলো তার? তবে কি সে আবার জলদস্যুদের দলে ভিড়ে গেল? এদিকে নেবকে নিয়েও স্পিলেট আর হার্ডিংয়ের ভাবনার শেষ নেই। বলা তো যায় না, আয়ারটনকে ঘায়েল করার পর জলদস্যুরা হয়তো খোঁয়ারের ভেতরেই থেকে গিয়েছিল। তাদের আসতে দেখে চুপি চুপি গা ঢাকা দিয়েছে। দ্বীপবাসীরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিল শিকারি কুকুর টপ খবর নিয়ে গ্রানাইট হাউসে যাবে। ঘণ্টা দেড়েকের মধ্যে সে খবর নিয়ে আবার খোঁয়ারে ফিরে আসবে। পরিকল্পনা অনুযায়ী হার্ডিং একটা চিরকুটে লিখলেন, হারবার্ট গুলিবিদ্ধ জখম, আমরা খোঁয়ারে অবস্থান করছি। তুমি যেন ভুলে গ্রানাইট হাউসের বাইরে বেরোবার চেষ্টা করো না। জলদস্যুদের কি কাছে পিঠে চোখে পড়েছে? টপকে দিয়েই খবর পাঠাও, সাবধানে থেকো। হার্ডিংয়ের লেখা চিঠিটা দাঁতে চেপে ধরে প্রশিক্ষণপ্রাপ্ত শিকারি কুকুর টপ ছুটল গ্রানাইট হাউসের উদ্দেশ্যে। 1 ঘণ্টা পেরোতে না পেরোতেই আচমকা বন্দুকের গুলির গম্ভীর আওয়াজ শোনা গেল। দ্বীপবাসীরা খোঁয়ারের দরজা সামান্য ফাঁক করতেই অদূরবর্তী ঝোপের ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেল। ঠিক তখনই ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে টপ দরজার ফাঁকটুকু দিয়ে ভেতরে ঢুকে গেল। তার দাঁতে চেপে রাখা নেবের লেখা চিরকুটটা নিয়ে হার্ডিং ব্যস্ততার সঙ্গে পড়তে লাগলেন। না, গ্রানাইট হাউসের কাছে পিঠে জলদস্যুর দেখা মিলেনি। আমি আপনাদের পরামর্শ অনুযায়ী গ্রানাইট হাউসের বাইরে যাব না, সাবধানে থাকব। ইতি নেব। হ্যাঁ, দ্বীপবাসীদের অনুমানই তবে অভ্রান্ত। স্পিডি জাহাজটা ধ্বংস হয়ে গেলে 6 জন জলদস্যু গুটি গুটি এসে খোঁয়ারে আশ্রয় নিয়েছিল। জায়গাটা দ্বীপের একান্তে, খাবার দাবারের অভাব নেই। শুয়োর আর ছাগলের মাংস খেয়ে 6 জন পিতৃদত্ত জীবন রক্ষা করতে পারবে। সবার সঙ্গেই বন্দুক এবং কার্তুজ রয়েছে, আত্মরক্ষার চেষ্টা তো অন্তত করতে পারবে। জলদস্যু 6 জন খোঁয়ারেই রয়ে গেল। আচমকা একদিন আয়ারটন একা খোঁয়ারে হাজির হল। তাকে অনায়াসেই তারা ঘায়েল করে ফেলল। কিন্তু পরবর্তী দ্বীপবাসীদের 4 জনের দলকে আসতে দেখেই তারা বেগতিক দেখে ঝটপট গা ঢাকা দিয়েছে। 22শে নভেম্বর হারবার্টের ক্ষত প্রায় শুকিয়ে এসেছে, তবে খুবই দুর্বল হয়ে পড়েছে। অধিকাংশ সময় শুয়ে বসেই কাটায়। ভাগ্য ভালো সে গুলিটা চামড়া ভেদ করে বেরিয়ে গিয়েছিল, নইলে হাত কেটে বাদ দেয়া ছাড়া গত্যন্তর থাকত না। নেব নির্বাক, তার কাছ থেকে আর কোনো খবরই আসেনি, তবে তার জন্য ভাবনা নেই। সে থাকতে গ্রানাইট হাউসে ঢোকা কারোর পক্ষেই সম্ভব নয়। তার উপর দ্বীপবাসীদের একটু অন্তত ভরসা রয়েছে। দ্বীপবাসীদের মধ্যে কেউ কেউ সন্দেহ করছে আয়ারটন জলদস্যুদের সঙ্গে লড়াই করে প্রাণ দেয়নি, জলদস্যুদের সঙ্গে হাত মিলিয়ে তাদের দলের সঙ্গে মিশে গেছে। কিন্তু স্পিলেট ও পেনক্রফট কিছুতেই আয়ারটনকে এতটা নীচ ভাবতে পারল না। 27শে নভেম্বর স্পিলেট টপকে সঙ্গে নিয়ে খোঁয়ার থেকে প্রায় 100 মাইল দূরবর্তী গভীর জঙ্গলে ঢুকে জলদস্যুদের তল্লাশে ঘুরে বেড়াতে গিয়ে একসময় চমকে উঠল। টপ হঠাৎ বিকট স্বরে ঘেউ ঘেউ করতে করতে উন্মাদের মতো দাপাদাপি করতে লাগল। মনে হলো ব্যাপারটা এমন যে টপ যেন হঠাৎ কোনো একটা রহস্যের গন্ধ পেয়ে এমন করে দাপিয়ে বেড়াচ্ছে। একসময় সে ঝোপের মধ্যে প্রায় সমস্ত শরীরটাকে চালান করে দিয়ে একটা রক্তমাখা ন্যাকড়া বের করে আনল। মুহূর্তমাত্র সময় নষ্ট না করে স্পিলেট রক্তমাখা ন্যাকড়াটা নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে খোঁয়ারে হাজির হল। এক নজরে দেখেই বোঝা গেল ন্যাকড়াটা গ্রানাইট হাউসের কারখানাতেই তৈরি, আয়ারটনের ওয়েস্ট কোর্টের ছেঁড়া টুকরো। দ্বীপবাসীরা এবার নিঃসন্দেহ হল আয়ারটন জলদস্যুদের দলে ভেড়া তো দূরের ব্যাপার, তাকে রীতিমতো টানাটানি করে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হয়েছে। তবে কি আয়ারটন এখনও জীবিত? কিন্তু তাকে তো খোঁয়ারের ভেতর খুন করা হয়নি, অতএব সে হয়তো জীবিতই রয়েছে। এদিকে গ্রানাইট হাউসে ফিরে যাওয়ার জন্য হারবার্ট পিড়াপিড়ি শুরু করে দিয়েছে। তার একদিন বাদে 29শে নভেম্বর আবার টপের মধ্যে দারুণ অস্থিরতা লক্ষিত হল। সে গলা ছেড়ে ডাকাডাকি শুরু করে দিল, সেই সঙ্গে অনবরত লেজ নাড়াতে লাগল। তবে রাগত ভাব নয়, খুশির প্রকাশ বলেই মনে হল। নির্ঘাত তার পেয়ারের কাউকে আসতে দেখেই তার মধ্যে এমন উল্লাস জেগেছে। কয়েক মুহূর্তের মধ্যেই একটা ছায়া মূর্তি এসে খোঁয়ারের দরজার কাছে দাঁড়াল। জাপ, তার গলায় একটা থলে ঝুলছে। স্পিলেট ছুটে গিয়ে থলের ভেতর থেকে এক চিলতে কাগজ বের করল। নেবের হাতের লেখা। তাতে লেখা, শুক্রবার সকাল 6টা,
জলদস্যুরা প্লেটো আক্রমণ করেছে। ইতি নেব। হারবার্ট গ্রানাইট হাউসে যাবার জন্য যার পর্নাই পিড়াপিড়ি শুরু করে দিল। অনন্যপায় হয়ে দ্বীপবাসীরা গ্রানাইট হাউসে ফিরে যাওয়াই সাব্যস্ত করল। গাড়িতে ওনেগা জুড়ে দেওয়া হলো। পেনক্রফট গাড়ি চালাতে লাগল। আহত হারবার্টকে লতাপাতার বিছানায় শুইয়ে দেয়া হলো। হার্ডিং আর স্পিলেট বন্দুক হাতে গাড়ির দুদিকে বসল। গ্রানাইট হাউসের কাছাকাছি যেতেই পেনক্রফট বুক ফাটা আর্তনাদ জুড়ে দিল। হতচ্ছাড়াগুলো সবকিছু ছারখার করে দিয়ে গেল। পোল্ট্রি আর উইন্ডমিল থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখে দ্বীপবাসীদের হা হুতাশ আরও শতগুণ বেড়ে গেল। গাড়ির চাকার ঘরঘর আওয়াজ শুনে নেব হাপিত্তেশ করতে করতে এগিয়ে এসে বলল, একটু আগে ৮ ঘন্টা হলো হতচ্ছাড়া জলদস্যুরা সবকিছু ছারখার করে দিয়ে চম্পট দিয়েছে। গ্রানাইট হাউসের দরজায় পৌঁছে আহত হারবার্টকে নামাতে গিয়ে দেখা গেল আবার তার সংজ্ঞা লোপ পেয়েছে। গায়ে জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। পেরুভিয়ান গাছের ছাল বা কুইনাইন কিছুই নেই যা দিয়ে তার জ্বরের উপশম করানো যেতে পারে। হার্ডিং ব্যস্ত পায়ে লেকের ধার থেকে উইলো গাছের ছাল নিয়ে এলেন। তার রস করে হারবার্টকে খাইয়ে দেয়া হলো। তার লিভার আগেই নষ্ট হয়ে গিয়েছিল। এখন ঘটেছে মস্তিষ্ক বিকৃতি। এর নাম ম্যালিগন্যান্ট ফিভার। কুইনাইন ছাড়া এর উপশম কিছুতেই হওয়ার নয়। সে জলা থেকে এ জ্বরটা আমদানি করেছে। উইলো গাছের ছালে কুইনাইনের পরিমাণ খুবই নগণ্য। কুইনাইন ছাড়া হারবার্টের জ্বর ছাড়ার নয় শুনে পেনক্রফট গম্ভীর হয়ে ভাবতে বসল কোথায় কুইনাইন পাওয়া যেতে পারে। এদিকে কয়েক মুহূর্তের জন্য সংজ্ঞা ফিরে পেলেও পর মুহূর্তেই সে আবার সংজ্ঞা হারিয়ে ফেলল। এমনি করেই সারা দিন কাটল। রাত্রিও কাটল একই রকম সঙ্গীন অবস্থার মধ্যে দিয়েই। কুইনাইন না দিতে পারলে সে নির্ঘাত মৃত্যুর শিকার হবে। হারবার্টের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ল। ঠিক তখনই একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল। দেখা গেল গ্রানাইট হাউসের দরজায় ছোট্ট একটা কৌটো পড়ে রয়েছে। সাইরাস হার্ডিং দৌড়ে গিয়ে কৌটোটা হাতে নিয়ে দেখলেন তার গায়ে 3টে শব্দ লেখা রয়েছে, সালফেট অব কুইনাইন। কৌটোটার মুখ খুলতেই দেখা গেল সাদা রঙের গুঁড়ো ভর্তি, প্রায় 200 গ্রেন গুঁড়ো। স্পিলেট তার কয়েকটা দানা আঙুলে করে তুলে নিয়ে জিভে ঠেকিয়ে বুঝল অস্বাভাবিক তেতো। অতএব এগুলো যে কুইনাইন, এতে কিছুমাত্র সন্দেহের অবকাশ রইল না। 10 দিন ধরে ঠিক 3 ঘন্টা অন্তর অন্তর কুইনাইন খাইয়ে হারবার্টকে চাঙ্গা করে তোলা সম্ভব হল। কিন্তু দুর্বলতা কাটাতে আরও কদিন সময় লাগল। তবে তার নিরাময়ের ব্যাপারে স্পিলেটের অবদান যথেষ্ট। তার সেবা যত্ন হারবার্টের রোগ নিরাময়ের পক্ষে অপরিহার্য ছিল। দলের সবাই তাকে এবার থেকে ডক্টর স্পিলেট বলে সম্বোধন করতে লাগল। দ্বীপবাসীদের কাছে এখন 2টো কাজ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। প্রথমত 5 জলদস্যুকে নিপাত করা আর তাদের পরম হিতাকাঙ্ক্ষীর গোপন ঘাঁটির তল্লাশ করা। 14ই ফেব্রুয়ারি দ্বীপবাসীরা গ্রানাইট হাউস ছেড়ে বেরিয়ে পড়লেন। টপ আর জাপও সঙ্গে গেল। গ্রানাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য কেউই রইল না। ওনাগা গাড়ি টানছে। হারবার্ট গাড়িতেই রইল। সুস্থ হলেও বনজঙ্গল আর পার্বত্য পথের ধকল সে সইতে নাও পারে। গভীর জঙ্গলে ঢোকার পর একটা ব্যাপার সাইরাস হার্ডিংয়ের মনে দাগ কাটল। জন্তু জানোয়াররা তাদের দেখেই ঊর্ধ্বশ্বাসে যে যেদিকে পারল প্রাণ নিয়ে পালাতে লাগল। ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলল। তারা ইতিপূর্বে নিশ্চয়ই মানুষের বা জলদস্যুদের সংস্পর্শে এসেছিল। মানুষের নিষ্ঠুরতার পরিচয় না পেলে কখনো এমনভাবে ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি দাপাদাপি করতে পারে না। পথ চলতে গিয়ে ছেঁড়া লতাপাতা, ভাঙা ডালপালা এবং আধপোড়া কাঠ ও ছাই দেখে জলদস্যুদের খোঁজ মিলল বটে। সে সঙ্গে মাটিতে পায়ের ছাপও এখানে ওখানে দেখতে পেল। ঝর্নার ধারে প্রায় সমতল একটা অতিকায় পাথরের ওপর শুয়ে বসে দ্বীপবাসীরা রাত কাটাল। ভোরের আলো ফুটলে ঝর্নার পাড় ধরে হাঁটাহাঁটি করতে গিয়ে তারা জলদস্যুদের কটা পায়ের ছাপ দেখতে পেল। অনুসন্ধিৎসু নজরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে আসতে পারল 5 জনের পায়ের ছাপ রয়েছে। দ্বীপবাসীরা নিঃসন্দেহ হল জলদস্যুরা অবশ্যই আয়ারটনকে দলে ভেড়াতে পারেনি, অর্থাৎ সে তার পুরনো ইয়ার বন্ধুদের সঙ্গে মেলায়নি। দ্বীপবাসীরা পরের দিন দ্বীপের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেল। আশ্চর্য ব্যাপার, জলদস্যুর দল বা সেই হিতাকাঙ্ক্ষী সুহৃদের টিকির নাগালও পেল না। এ তো ভারী অবাক কাণ্ড। ব্যাপার কি? জলদস্যুরা কোথায় গা ঢাকা দিল? তবে কি ফ্রাঙ্কলিন পাহাড়ের কোনো গোপন গুহায় হতচ্ছাড়াগুলো লুকিয়ে রয়েছে?
সাইরাস হার্ডিং পরামর্শ দিলেন, খোঁয়ারকে কেন্দ্র করে তল্লাশি চালানো হোক। সবাই এক কথায় তার প্রস্তাবে রাজি হয়ে গেল। তবে সেখানে ঢোকার আগে ভালো করে লক্ষ্য করতে হবে জলদস্যুরা ইতিমধ্যে সেখানে ঘাঁটি গেড়েছে কিনা। 19শে ফেব্রুয়ারি কেবল পেনক্রফটকে নিয়ে স্পিলেট খোঁয়ারের উদ্দেশ্যে পা বাড়াল। খোঁয়ারের সদর দরজার কাছাকাছি গিয়ে তারা মুহূর্তের জন্য দাঁড়িয়ে অনুসন্ধিৎসু নজর মেলে পরিস্থিতিটা সম্বন্ধে সামান্য আঁচ নিয়ে নেবার চেষ্টা করল। খোঁয়ারের দরজা বন্ধ। সামনের ফাঁকা জায়গাটুকু পেরিয়ে দরজায় হাজির হওয়াই সমস্যা, রীতিমতো ঝুঁকির ব্যাপার। শত্রুপক্ষ জলদস্যুরা ভেতর থেকে দমাদম গুলি চালাতে শুরু করলে 1 মিনিটও লাগবে না দুজনকে ধরাশায়ী করতে। দরজা যখন ভেতর থেকে বন্ধ, তখন হতচ্ছাড়াগুলো নির্ঘাত খোয়ারের মধ্যেই মাথা গুঁজেছে। তারা রাতের অন্ধকার নামার অপেক্ষায় ঝোপের আড়ালে বসে রইল। অন্ধকার নেমে এলে স্পিলেট আর পেনক্রফট প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে দরজার কাছে গিয়ে স্তম্ভিত হয়ে গেল। দরজাটা খোলা। একটু আগে অন্ধকার নামার আগেও দরজাটা বন্ধ ছিল। তবে কি জলদস্যুরা অন্ধকারে চম্পট দিয়েছে? ইতিমধ্যে সাইরাস হার্ডিং ভেতরে ঢুকে পরিস্থিতিটা সম্বন্ধে ধারণা নিয়ে এসেছে। মিটমিট করে আলো জ্বলছে। আলোর কথা শুনে ক্যাপ্টেন সাইরাস হার্ডিং গলা নামিয়ে প্রায় অস্ফুট স্বরে বললেন, শয়তানগুলো তবে খোঁয়ারের ভেতরেই রয়েছে। হতচ্ছাড়া জলদস্যুদের খতম করার এটাই অপূর্ব সুযোগ। কথা বলতে বলতে তিনি অন্যান্যদের নিয়ে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে গেলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ছাউনির দরজায় পৌঁছে গেলেন। দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিতেই চোখে পড়ল একজন মেঝেতে শুয়ে। ক্যাপ্টেন সাইরাস হার্ডিং এবার এগিয়ে এসে ভেতরে উঁকি দিয়েই ঝট করে একেবারে খাড়া হয়ে কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলেন, আরে এ যে আয়ারটন। তার মুখের কথা শেষ হতে না হতেই অন্য সবাই হুড়মুড় করে পাতার ছাউনিটার ভেতরে ঢুকে গেল। আয়ারটন আহত, কথা বলার শক্তি ধরতে গেলে রহিত। সাইরাস হার্ডিংয়ের নির্দেশে গাড়িটাকে খোঁয়ারের ভেতরে নিয়ে আসা হলো। এমন সময় টপ আর্তনাদ করতে করতে দ্বীপবাসীদের কাছে ফিরে এলো। তার এমন অস্থিরতায় দ্বীপবাসীরা নতুনতর কোনো রহস্যের গন্ধ পেলেন। টপ কিন্তু চুপ করে দাঁড়িয়ে রইল না। সে অনবরত ঘেউ ঘেউ করতে করতে অন্ধকার বনভূমির দিকে ছুটতে লাগল। দ্বীপবাসীরা গুলিভরা বন্দুক বাগিয়ে ধরে লম্বা লম্বা পায়ে তাকে অনুসরণ করতে লাগল। বেশ কিছুটা পথ গিয়ে টপ এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। দ্বীপবাসীরা এগিয়ে গিয়ে দেখল প্রায় সমতল একটা পাথরের উপর 5-5টা মৃতদেহ এলিয়ে পড়ে রয়েছে। তাদের বুঝতে ভুল হল না, শয়তান জলদস্যুদের মৃতদেহ এগুলো। শত্রুরা নিপাত হয়েছে। এ কি অবিশ্বাস্য কাণ্ড! এমন এক অত্যাশ্চর্য ব্যাপার কি করে সম্ভব হল? সন্ডামার্কা 5-5টা জলদস্যুকে কে ঘায়েল করল? সকাল হল। আয়ারটনের সংজ্ঞা ফিরে এলো, তবে খুবই দুর্বল। কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তবু ক্ষীণ কণ্ঠে দম নিয়ে নিয়ে নিজের দুঃখ দুর্দশার কথা ক্যাপ্টেন সাইরাস হার্ডিংয়ের কাছে বলতে লাগল। সে যেদিন খোয়ারে হাজির হয়েছিল সে রাতেই জলদস্যুরা তার মুখে কাপড় গুঁজে দিয়ে হাত পা বেঁধে ফেলল। শেয়াল কুকুরের মতো টানতে টানতে নিয়ে গেল তাদের গুহায়। সে গুহাটাই ছিল তাদের মাথা গোঁজার জায়গা। তাদের একজন তাকে চিনে ফেলল। সে অস্ট্রেলিয়ার বেন জয়েস, তাদেরই দলে ছিল। তাই তাকে হত্যা করতে গিয়ে বাঁচিয়ে রাখল। আয়ারটনি একসময় অস্ট্রেলিয়ার জলদস্যুদের দলে থাকার সময় বেন জয়েস নামে পরিচিত ছিল। ব্যাস, তাকে আবার দলে টানার জন্য জলদস্যুরা সাধ্যমতো প্রয়াস চালাতে লাগল। তাদের ইচ্ছা ছিল দ্বীপবাসীদের ঘায়েল করে দ্বীপের সর্বময় কর্তৃত্ব দখল করবে। আয়ারটন কিন্তু শত নির্মম নিষ্ঠুর নির্যাতনেও দ্বীপবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে রাজি হল না। পাষণ্ড জলদস্যুরা তার চোখ ও কান দুটো প্রায় নষ্ট করে দিয়েছে। খুবই ক্ষীণ তার দৃষ্টিশক্তি, আর ধরতে গেলে কানে শোনেই না। এর পরের ঘটনা কিছুই সে বলতে পারল না। কিভাবে যে সে খোঁয়ারে এসেছে তাও তার অজানা। এও এক অবিশ্বাস্য কাণ্ড বটে। আয়ারটনকে ধরাধরি করে নিয়ে আসা হলো মৃতদেহ 5টার কাছে। রহস্যজনক ব্যাপারটা তার মধ্যেও কম বিস্ময়ের সঞ্চার করল না। মৃতদেহগুলো বারবার পরীক্ষা নিরীক্ষা করেও কোনো ক্ষত চিহ্ন লক্ষিত হল না। তবে প্রত্যেকের দেহে একটা করে বিশেষ চিহ্ন দেখা গেল। সবার দেহেরই একই স্থানে অবশ্য নয়। কারোর হাতে, কারোর বুকে, কারোর পিঠে, আবার কারোর কাঁধে অত্যাশ্চর্য চিহ্ন আঁকা রয়েছে। বিশেষ এক ধরনের অস্ত্রের দাগ। মনে করা যেতে পারে মারণাস্ত্রটা বিদ্যুৎ চালিত। সবার মনেই একই প্রশ্ন চক্কর মারতে লাগল। অস্ত্রটা যে ধরনেরই হোক না কেন,
জলদস্যুদের খতম করে দ্বীপবাসীদের পথের কাঁটা সরিয়ে দিয়েছে, তাকে খুঁজে বের করা এ মুহূর্তে দ্বীপবাসীদের প্রথম ও প্রধান কাজ। আরও একটা জরুরি কাজ তাদের সেরে ফেলতে হবে। ট্যাবার দ্বীপের প্রান্তে একটা বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিতে হবে। বলা তো যায় না, নইলে ডানকান জাহাজ এসে ফিরে যেতে পারে। দ্বীপবাসীরা সবাই মিলে আর একটা বড়সড় নৌকা তৈরি করে ফেলল। এত বড় একটা নৌকা তৈরি করতে 5-6 মাস সময় লেগে গেল। এ সময় তারা আশ্রয় নিয়েছিল আগ্নেয়গিরির জঠরে। একদিন যে পর্বত উত্তপ্ত গলিত লাভা স্রোত আর বিষাক্ত গ্যাস উদ্গীরণ করত, আজ তাই মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। দ্বীপবাসীদের সবার মধ্যে একই চিন্তা কাজ করে চলেছে। কোথায় হিতাকাঙ্ক্ষী পরোপকারী অধিদেবতা? দেখা দাও, একটি বারের জন্য তোমাকে দেখে চোখ ও মনকে তৃপ্ত করার সুযোগ দাও কৃতজ্ঞতা জানাবার। কিন্তু কোথায় সেই অদৃশ্য বান্ধব, দ্বীপবাসীদের আত্মার আত্মীয়? অলৌকিক শক্তিধর সেই মহাত্মা কি তবে কোথাও নেই? এতগুলো মানুষের ধারণা কি শেষ পর্যন্ত ভ্রান্ত হয়ে যাবে? 25 ফেব্রুয়ারি দ্বীপবাসীরা সদ্য তৈরি বিশালায়তন নৌকাটায় চেপে গ্রানাইট হাউসে ফিরে এলো। হারবার্ট সম্পূর্ণ সুস্থ, আয়ারটানও প্রায় স্বাভাবিকতা ফিরে পেয়েছে। ফ্রাঙ্কলিন পাহাড়ের মাথা দিয়ে তিরতির করে ধোঁয়া বেরোচ্ছে। পাহাড়টা তবে মৃত আগ্নেয় পাহাড় নয়, এতদিন সুপ্ত অবস্থায় ছিল, আজ আবার জেগে উঠেছে। আগুন, গলিত লাভা আর বিষাক্ত গ্যাস নির্গত করতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি জেগে ওঠেনি। কিন্তু যদি সে রুদ্র রূপ ধারণ করে, তবে লিংকল্যান্ড দ্বীপের চেহারা কি আর এরকম থাকবে? রীতিমতো একটা আগুনের কুণ্ডে পরিণত হতে দেরি লাগবে না। আর যদি পাহাড়ের দক্ষিণ দিক দিয়ে আগেকার সে পথে লাভাস্রোত গড়িয়ে পড়তে আরম্ভ করে, তবে খোঁয়ারটা চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিপদ দুয়ারে হানা দিতে চলেছে। কবে যে দ্বীপবাসীদের উপর ঈশ্বরের অভিশাপ স্বরূপ লাভাস্রোত গড়িয়ে এসে পড়বে, জীবন্ত দগ্ধে মারবে, তাই বা কে বলতে পারে? পাহাড়ের মাথা দিয়ে তিরতির করে ধোঁয়া অনবরত বেরিয়েই চলেছে। তাই দ্বীপবাসীরা দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে জাহাজ তৈরির কাজকে এগিয়ে নিয়ে চলেছে। জাহাজের কাঠামো তৈরির কাজ অনেক আগেই সেরে ফেলেছে, এখন অনেক কাজ বাকি। অক্টোবরের 15 তারিখে একেবারে নতুনতর অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে গেল। দ্বীপবাসীরা নৈশভোজ ছেড়ে গল্পগুজবের মাধ্যমে সারাদিনের ক্লান্তি অপনোদনে লিপ্ত। হঠাৎ খোঁয়ারের কলিং বেল বেজে উঠল। সবাই তো রীতিমতো স্তম্ভিত। আশ্চর্য ব্যাপার তো, খোঁয়ারে তো কেউই নেই। তবে সেখান থেকে কলিং বেল বাজিয়ে সংকেত দিচ্ছে কে? এ কি অলৌকিক কাণ্ড রে বাবা! মুহূর্তকাল নীরবে ভেবে নিয়ে পেনক্রাফট মুখ খুলল। শুনুন মিস্টার হার্ডিং, যেই কলিং বেল বাজান না কেন, আবার বাজাবেন, আর বাজাচ্ছেন নির্ঘাত সেই তিনি, আমাদের বহু আকাঙ্ক্ষিত অধিদেবতাটি। হ্যাঁ, পেনক্রাফটের ধারণা অভ্রান্ত প্রমাণিত হল। মিনিট দুয়ের মধ্যে আবার ঘণ্টার ধ্বনি হল। হার্ডিং এক লাফে যন্ত্রের কাছে গিয়ে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, হ্যালো, কি চাই? কাকে চাই? কে আপনি? হার্ডিংয়ের প্রশ্নগুলোকে সতর্কতার সঙ্গে এড়িয়ে গিয়ে বিপরীত দিকের কণ্ঠস্বরের মালিক খুবই ব্যস্ততা প্রকাশ করে বলে উঠল, এক্ষুনি চলে আসুন, যত শীঘ্র সম্ভব খোঁয়ারে চলে আসুন। ব্যাস, আর কোনো কথা শোনা গেল না। ব্যাপারটা হার্ডিংয়ের মধ্যে উত্তেজনার সঞ্চার করল। হ্যাঁ, এমনটা হবার কথাই তো বটে। দ্বীপে পা দেবার পর থেকে যিনি সবার অলক্ষ্যে থেকে একের পর এক অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে রহস্য সঞ্চার করে চলেছেন, তার দর্শন দ্বীপবাসীরা অচিরেই পেয়ে যাবেন। কেবলমাত্র জাপ আর টপের জিম্মায় গ্রানাইট হাউসটা রেখে দ্বীপবাসীরা খোঁয়ারের উদ্দেশ্যে রওনা হল। খোঁয়ারে পা দিয়েই দ্বীপবাসীরা হতাশায় একেবারে ভেঙে পড়ার জোগাড় হলেন। কোথায় সে বাঞ্ছিত ব্যক্তি? কোথায় অধিদেবতা? খোঁয়ার ফাঁকা। সাইরাস হার্ডিং তাঁর নির্দেশ স্পষ্ট শুনেছেন। এক্ষুনি চলে আসুন, যত শীঘ্র সম্ভব খোঁয়ারে চলে আসুন। ব্যাপারটা এবার হার্ডিংয়ের কাছে খোলাসা হয়ে গেল। টেলিগ্রাফটা অবশ্যই খোঁয়ার থেকে করা হয়নি। পুরনো তারের সঙ্গে তারের সংযোগ সাধন করে বার্তা প্রেরক নিজের আস্তানা থেকে টেলিগ্রাফ করেছিল। তার অনুমানটা আরও বিশ্বাসযোগ্য হল যখন তাকের উপর চিরকুট পাওয়া গেল। হার্ডিং সেটা তুলে চোখের সামনে ধরতে একটা মাত্র ছত্র দেখতে পেলেন। নতুন তার ধরে ধরে চলে আসুন। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে হার্ডিং টেলিগ্রাফের নতুন তার অনুসরণ করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন। অন্যান্যরা চলল তার পেছন পেছন।
তারটা পাহাড়ের গা বেয়ে সোজা সমুদ্রের দিকে এগিয়ে গেছে। আকাশে মেঘের আস্ফালন, পিলে চমকানো বাজ পড়ার আওয়াজ আর বিদ্যুতের ঝলকানি। এ যেন রীতিমতো এক প্রলয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে। দ্বীপবাসীরা যখন দ্বীপের পশ্চিম দিকে হাজির হল, তখন রাত্রি 11টার কাছাকাছি। এখান থেকে তার বাঁক নিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে গেছে। পাহাড়ের ফাটলের মধ্যে দিয়ে এগিয়ে তারা একসময় একেবারে সমুদ্রের ধারে হাজির হল। হার্ডিং দেখলেন একটা সুড়ঙ্গ জলের তলা দিয়ে এগিয়ে গেছে। তার ভেতর দিয়ে তারটা চলে গেছে। গুহার মুখের কাছাকাছি ছোট্ট একটা ক্যানো বাঁধা দেখতে পেল। ব্যাস, সঙ্গে সঙ্গে সবাই সেটাই চেপে বসল। আয়ারটন, পেনক্রাফট আর নেব দ্রুত হাত চালিয়ে দাঁড় টেনে ক্যানোটাকে সুড়ঙ্গটার মধ্যে ঢুকিয়ে দিল। সুড়ঙ্গের ছাদটা ধনুকের মতো বাঁকানো। তারের লাইন ধরে তারা ক্যানোটাকে এগিয়ে নিয়ে যেতে লাগল। সুড়ঙ্গটা ক্রমেই চওড়া হতে লাগল। ব্যাপারটা এমন হলো যে সেটা যেন পাতালের কোনো একটা হ্রদে গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, দ্বীপবাসীদের অনুমান অভ্রান্তই বটে। সুড়ঙ্গটা এগোতে এগোতে একসময় একটি সুবিশাল হ্রদে গিয়ে শেষ হয়েছে। ক্যানোটা হ্রদে পড়তেই জলে অতিকায় একটা বস্তুকে ভাসতে দেখা গেল। এমনই বিশাল সে, ঠিক যেন একটা তিমি মাছ ভুস করে জলের উপর ভেসে উঠেছে, কিন্তু মাকুর মতো। দুদিক ক্রমশ সরু হয়ে গেছে। আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে, তার এক প্রান্তে জল জলে দুটো চোখ। সে দুটো দিয়ে বৈদ্যুতিক আলোর অত্যুজ্জ্বল দ্যুতি যেন বেরিয়ে আসছে। ভাসমান অত্যাশ্চর্য বস্তুটার আরও কাছাকাছি ক্যানোটাকে নিয়ে গেলে দেখা গেল তার দৈর্ঘ্য কম হলেও 250 ফুট তো হবেই, আর উচ্চতা 10-12 ফুট। একেবারেই স্থিরভাবে জলের উপর ভাসছে। দ্বীপবাসীরা, বিশেষ করে সাইরাস হার্ডিং, উত্তেজনায় রীতিমতো কাঁপতে লাগলেন। হার্ডিং আচমকা স্পিলেটের হাত দুটো ধরে কাঁপা কাঁপা গলায় কোনো রকমে উচ্চারণ করলেন, তিনিই, হ্যাঁ আমি বলছি তিনিই বটে। তিনি ছাড়া অন্য কেউই হতে পারেন না, অবশ্যই না। কথা বলতে বলতে এক পা সরে গিয়ে স্পিলেটের কানের কাছে মুখ নিয়ে প্রায় অস্ফুট স্বরে একটা নাম বললেন। নামটা কানে যেতেই স্পিলেট যন্ত্রচালিতের মতো ঝট করে সোজাভাবে দাঁড়িয়ে পড়লেন। নামটা তারও পরিচিত। ভয়ঙ্কর এক অপরাধী, সমাজবিরোধী, জেল পলাতক কয়েদি। সাইরাস হার্ডিং ভাগ্য ঠুকে সদল বলে অতিকায় বস্তুটার ওপরে উঠে গেলেন। ওপরের চৌকোনা ডালটা তুলে যন্ত্রচালিতের মতো সবাই ঝপাঝপ লাফিয়ে নিচে নেমে গেল। ভেতরটা অনেকটা জাহাজের ডেকের মতো দেখতে। অত্যুজ্জ্বল আলোক ছটায় দিনের মতো ঝকমক করছে। সাইরাস হার্ডিং এগিয়ে গিয়ে এক প্রান্তের দরজার পাল্লা হ্যাঁচকা টানে খুলে ফেললেন। অত্যাধুনিক দ্রব্য সামগ্রীতে সাজানো গোছানো একটি ঘর। তার পাশেই গ্রন্থাগার, বড় বড় আলমারি আর তাকগুলো দেশি বিদেশি বইয়ে ঠাসা। এবার দরজা ঠেলে এমন এক ঘরে গেলেন যাকে দুষ্প্রাপ্য দ্রব্য সামগ্রীর মিউজিয়াম বলা চলে। ঘরটার দ্রব্য সামগ্রীর উপর চোখ বোলাতে গিয়ে হঠাৎ তিনি দেখতে পেলেন এক বৃদ্ধ আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বসে। হার্ডিংয়ের চিনতে ভুল হল না, ইনি ক্যাপ্টেন নিমো। ধীর পায়ে দুপা এগিয়ে স্বাভাবিক কণ্ঠে উচ্চারণ করলেন, ক্যাপ্টেন নিমো, আমরা এসেছি। আপনার নির্দেশ পেয়ে আমরা এসেছি। সাইরাস হার্ডিংয়ের উপস্থিতি ভদ্রলোক এতক্ষণ টের পাননি। তাঁর কণ্ঠস্বর শুনে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। অত্যুজ্জ্বল চোখের মণি দুটোতে এমন এক সুস্পষ্ট ছাপ তিনি লক্ষ্য করলেন, যেন কারো হুকুম তামিল করতে নয়, হুকুম পালন করানোই তার চারিত্রিক বৈশিষ্ট্য। ভারতীয় মুনি ঋষিদের মতো লম্বা পাকা দাড়ির গোছা বুক পর্যন্ত নেমে এসেছে। এক নজর দেখলেই স্পষ্ট বোঝা যায় একসময়ের দীর্ঘাকৃতি দশাশয়ী চেহারা আজ জরার কবলে পড়ে জীর্ণ হয়ে পড়েছে। তিনি ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন, আমি নামগোত্রহীন, আমার কোনো নামই নেই। সে যাই হোক, আপনার সব বৃত্তান্ত আমার জানা আছে ক্যাপ্টেন। ভালো কথা, যদি জেনেই থাকেন তাতে আমার কিছুই যায় আসে না। আমি তো পরপারের উদ্দেশ্যে পা বাড়িয়েই রয়েছি। স্পিলেট বিস্ময় মাখানো দৃষ্টিতে ক্যাপ্টেন নিমোর মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগল। হার্ডিং ওনাকে ভালোই চেনেন দেখা যাচ্ছে, নামধাম সবই জানেন। কি করে সম্ভব হলো? ক্যাপ্টেন নিমোর কথায় স্পিলেটের ভাবনায় ছেদ পড়ল। ক্যাপ্টেন নিমো হার্ডিংয়ের মুখের উপর নিস্তেজ চোখের মণি দুটোকে আবদ্ধ রেখেই বললেন, আপনি আমাকে চেনেন বলছেন? আমার আগের নাম জানেন আপনি? হ্যাঁ জানি, আপনার ডুবোজাহাজ নটিরাসের ব্যাপার স্যাপারও আমার নখদর্পণে। আশ্চর্য ব্যাপার তো, আমি তো এক নাগারে 3-3টা বছর সাগরের তলায় স্বেচ্ছা নির্বাসন অজ্ঞাতবাসে। খবরটা চাউর করল কে?
এমন এক ব্যক্তি আপনার অজ্ঞাতবাসের খবরটা চাউর করেছে যার উপর আপনার প্রভাব থাকার কথা নয়। আবার বিশ্বাসঘাতক বলেও তাকে ধিক্কার দিতে পারবেন না ক্যাপ্টেন। হ্যাঁ, এবার ধরতে পেরেছি। এক ফরাসি ভদ্রলোক, নাম তাঁর অধ্যাপক ম্যারোনাক্স। 16 বছর আগে ধরতে গেলে ধূমকেতুর মতোই তিনি একদিন হঠাৎ জাহাজে এসে পড়েছিলেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল নরওয়ের কুখ্যাত ঘূর্ণিপাকে পড়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। ঠিকই, প্রাণে বেঁচে গিয়েছিলেন। স্বদেশের মাটিতে ফিরে আপনার বৃত্তান্ত, আপনার নোটিলাসের কীর্তিকথা নিয়ে 20,000 লিগস আন্ডার দ্য সি নামে এক মহামূল্যবান গ্রন্থ তিনি রচনা করেন। আমার জীবনের মাত্র 7 মাসের কীর্তিকথা বলুন। হলোই বা 7 মাসের, তাতেই আপনি বিখ্যাত ও স্মরণীয় হয়ে উঠেছেন। বিখ্যাত, স্মরণীয়, অপরাধী সমাজবিরোধী হিসেবে বিখ্যাত? ক্ষীণ কণ্ঠে সাইরাস হার্ডিং উচ্চারণ করলেন। ক্যাপ্টেন নিমো, আপনার অতীত কীর্তিকথা নিয়ে সমালোচনা করা একেবারেই এখতিয়ার বহির্ভূত। এরকম বিচিত্র জীবনযাপনের পথ যে কেন আপনি বেছে নিয়েছিলেন তা আমার সম্পূর্ণ অজ্ঞাত। তা জানার তিলমাত্র ইচ্ছাও আমার নেই। তবে এটুকু জানি আমরা, লিংকল্যান্ড দ্বীপে আসা মাত্র আপনি পরম হিতাকাঙ্ক্ষী, অভিন্ন হৃদয় বন্ধু ও আত্মার আত্মীয় রূপে আমাদের প্রতি মুহূর্তে রক্ষা করেছেন। একমাত্র আপনার অকৃত্রিম স্নেহ, মায়া, মমতার জন্যই আমরা আজও পৃথিবীতে নিজেদের অস্তিত্ব অব্যাহত রাখতে পেরেছি। ক্যাপ্টেন নিমো আরাম কেদারাটায় সোজা হয়ে বসতে বসতে বললেন, আমার অতীত কাহিনী আগে আপনারা শুনুন। সব কিছু শুনে বিচার বিবেচনা করে যা বলার তারপরই না হয় বলবেন। ক্যাপ্টেন নিমো নিজের প্রসঙ্গে যা কিছু বললেন তা মোটামুটি এরকম। ক্যাপ্টেন নিমো একজন ভারতীয়, একসময় স্বাধীন রাজ্য বুন্দেলখণ্ডের রাজকুমার ছিলেন। তিনি রাজকুমার ডক্কার নামে পরিচিত ছিলেন। রাজা পুত্রকে উচ্চ শিক্ষা লাভের জন্য ইউরোপে পাঠান। তাঁর উদ্দেশ্য ছিল শিক্ষা লাভান্তে স্বদেশে ফিরে অন্তত বুন্দেলখণ্ডকে যাতে ইউরোপীয় ধাঁচে গড়ে তুলে উন্নত রাজ্যে পরিণত করতে পারেন। রাজপুত্র ডাক্কার ছিলেন অসাধারণ ধীর শক্তিসম্পন্ন। দীর্ঘ 20 বছর সে দেশে অবস্থান করে তিনি বিজ্ঞান, শিল্প আর সাহিত্যে অসাধারণ ব্যুৎপত্তি লাভ করেন। সেই সঙ্গে সমগ্র ইউরোপে ঘুরেও বেড়ান। একে রাজকুমার, তার উপর অগাধ বিত্ত সম্পদের অধিকারী, তাই সবাই তাকে খুবই খাতির করত। রাজকুমার ডক্কারের মধ্যে চিরদিনই বিলাসবাসন ও আনন্দ স্ফূর্তির মধ্যে দারুণ অনীহা ছিল। জ্ঞানলাভের জন্য তিনি প্রতিনিয়ত মানসিক চাঞ্চল্য অনুভব করতেন। ভবিষ্যতে তিনি যাতে এক স্বাধীন ও শক্তিশালী জাতির কর্ণধার হয়ে উঠতে পারেন, এটাই ছিল তাঁর উচ্চাভিলাষ, সর্বক্ষণের ভাবনা। 1848 রাজকুমার ডক্কার বুন্দেলখণ্ডের স্বদেশের মাটিতে ফিরে এলেন। বিয়ে থা সংসার পাতলেন। 2 পুত্রের পিতা হলেন। কিন্তু ঘরের বাঁধন তাকে আটকে রাখতে পারল না। মহৎ ব্রতে নিজেকে আহুতি দিলেন, আর তাতেই আত্মমগ্ন হয়ে রইলেন। এলো 1857 খ্রিস্টাব্দ। সিপাহী বিদ্রোহে ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল। বিদ্রোহের আগুন থেকে রাজকুমার ডক্কার নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না। যুদ্ধে সামিল হলেন। 10টা যুদ্ধে সর্বাঙ্গে 20-20টা ক্ষতচিহ্ন আঁকলেন। বিদ্রোহীরা এঁটে উঠতে পারল না। পরাজয়ের গ্লানি গায়ে মেখে নিতে বাধ্য হল। লড়াই করতে গিয়ে রাজকুমার ডক্কার এমন অসম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছেন, যার ফলে তাঁর নাম ভারতীয়দের মুখে মুখে ঘুরে বেড়াতে লাগল। তাঁর দিকে ইংরেজ শাসনের সেন দৃষ্টি পড়ল। ঘোষণা করলেন তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেবেন। উপায়ান্তর না দেখে রাজকুমার ডক্কার গোপন আস্তানায় আশ্রয় নিলেন। ইংরেজ শাসকরা আবার স্বাধীন রাজ্যগুলোকে এক এক করে গ্রাস করে নিল। বুন্দেলখণ্ডের পাহাড়ে গিয়ে আত্মগোপন করলেন রাজকুমার ডক্কার। এতদিনের ইচ্ছা, এতদিনের সাধনা আর প্রয়াস মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে যাবে, এ তো হতে দেয়া যায় না। কিন্তু তিনি নিরুপায়, অসহায়। সভ্য সমাজ ও সভ্য জাতের ওপর তিনি বিতশ্রুদ্ধ হয়ে পড়লেন। বিষিয়ে উঠল মন প্রাণ। তাই বিত্ত সম্পদ যেটুকু অবশিষ্ট ছিল তা একত্র করলেন। 20 জন একান্ত অনুগত ভক্ত নিয়ে বিফল মনোরথ রাজকুমার ডক্কার একদিন বেপাত্তা হয়ে গেলেন। কেউই তার হদিস পেল না। সবার মনে একই প্রশ্ন, লোকটা কি কর্পূরের মতোই উবে গেল নাকি? ব্যাস, তারপর থেকে তিনি বেপাত্তাই হয়ে রইলেন। বিফলকাম হতোদ্যম রাজকুমার ডক্কার তাঁর অনুগামীদের নিয়ে অতল সমুদ্রের তলদেশে আশ্রয় নিলেন। সেখানে কারোর হুকুম খাটে না। শ্বেতাঙ্গরা যেখানে তার টিকির নাগালও পাবে না, এরকমই এক স্বাধীন রাজ্য হল তাঁর আশ্রয়স্থল। একদিন প্রশান্ত মহাসাগরের এক অখ্যাত অবজ্ঞাত জনমানবহীন দ্বীপে তাঁকে অনুগামীদের সঙ্গে দেখা গেল।
জাহাজ তৈরির কারখানা গড়ে তোলা হলো। নিজেরই তৈরি নকশা অনুযায়ী বানিয়ে ফেললেন অত্যাধুনিক এক সাবমেরিন। সমুদ্রের তলদেশে বিদ্যুৎ উৎপাদনের উপায় আবিষ্কার করলেন। সেই শক্তি ব্যবহারের মাধ্যমে কেবল সাবমেরিনটা চালনায় নয়, সাবমেরিনের ভেতরে বায়ু উত্তপ্ত রাখা, বৈদ্যুতিক বাতি জ্বালানো প্রভৃতি বিভিন্ন অবিশ্বাস্য কাজ সম্পন্ন করতে লাগলেন। সাবমেরিনটা তৈরি করে পৃথিবীর কারিগরি বিদ্যার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজকুমার ডক্কার। সমুদ্রের তলদেশে অফুরন্ত খাদ্য সম্ভার, নিজে ক্যাপ্টেন নিমো ছদ্মনাম ধারণ করলেন। ব্যাস, ক্যাপ্টেন নিমো এবার আশ্চর্য জলযান নটিলাসকে নিয়ে সাগর মহাসাগরের বুকে চক্কর মেরে বেড়াতে লাগলেন। নটিলাস ক্রমে উত্তর থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টহল দিয়ে বেড়াতে লাগল। সমুদ্রের বুকে কত জাহাজ, কত সব ধন সম্পদ নিয়ে নিমগ্ন হয়। ক্যাপ্টেন নিমো তাঁর শিষ্যদের নিয়ে সেসব সংগ্রহ করে নিজের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে লাগলেন। তার একটা বড় অংশ স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে বিলিয়ে দিলেন। তিনি সাহায্য সহযোগিতা করে যান ঠিকই, নিজের পরিচয় সতর্কতার সঙ্গে গোপন রেখে চললেন। সেটা ছিল 1866 খ্রিস্টাব্দ। ক্যাপ্টেন নিমো পৃথিবীর সভ্য সমাজ সংসার থেকে নিজেকে সতর্কতার সঙ্গে গোপন রেখে চললেও একদিন ঘটনাচক্রে তিনি নটিলাসে আশ্রয় নিলেন। তাদের একজনের নাম অধ্যাপক অ্যারোনাক্স, এক ফরাসি প্রবীণ, আর একজন তাঁর গৃহভৃত্য, তৃতীয়জন একজন জেলে। সমুদ্রের দানব ভেবে আমেরিকার এক জাহাজ নটিলাসের পিছু নেয়, আক্রমণ করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু নটিলাসের সঙ্গে চক্কর মেরে নিজেই হুড়মুড় করে পানির তলায় তলিয়ে যায়। তারই 3 জন যাত্রী নটিলাসে আশ্রয় নেয়। অধ্যাপক অ্যারোনাক্সের মুখেই ক্যাপ্টেন নিমো জানতে পারেন পৃথিবীর মানুষ নটিলাসকে জলদস্যুদের জাহাজ বলেই জানে। ক্যাপ্টেন নিমো 3 জনকে নটিলাসের ভেতরে কয়েদ করে রাখেন। পৃথিবীর মানুষের কাছে তাঁর কাণ্ড কারখানার কথা গোপন রাখার জন্যই তিনি এ পথ বেছে নিতে বাধ্য হন। দীর্ঘদিন বহু কায়দা কসরত করে শেষ পর্যন্ত 1867 22 জুন নটিলাসেরই এক বোটে চেপে তাঁরা পালিয়ে যান। সমুদ্রের সে জায়গাটায় তখন দারুণ ঘূর্ণিপাক চলছিল। ফলে ক্যাপ্টেন নিমো নিঃসন্দেহ হলেন 3 জনেরই সলিল সমাধি হয়েছে। না, অধ্যাপক অ্যারোনাক্স এবং তাঁর সঙ্গী 2 জনের কেউই মারা যাননি। দেশের মাটিতে পা দিয়ে অধ্যাপক আরানো তাঁর সমুদ্র যাত্রার অভিজ্ঞতা এবং অত্যাশ্চর্য জলযান নটিলাসের কাণ্ড কারখানার বিস্তারিত বিবরণ সম্বলিত 20,000 লিগস আন্ডার দ্য সি নাম দিয়ে একটি গ্রন্থ রচনা করেন। তারপরও ক্যাপ্টেন নিমো বেশ কয়েক বছর সমুদ্রের বুকে চক্কর মেরে বেরিয়েছেন। নানা ঘটনা দুর্ঘটনায় তাঁর 20 জন শিষ্যই এক এক করে দুনিয়া ছেড়ে চলে যায়। আজ কেবল বেঁচে রয়েছেন ক্যাপ্টেন নিমো, অতি বৃদ্ধ। তাঁর সাধের নটিলাস জীর্ণদশা প্রাপ্ত হয়েছে। ক্যাপ্টেন নিমো কোনো রকমে নড়বড়ে নটিলাসকে চালিয়ে নিয়ে এলেন লিংকলন দ্বীপের তলদেশে। এখানে মাথা গোঁজার পরই বিপদের সম্মুখীন হলেন। দীর্ঘ 6 বছর তিনি এখানে কাটান। আগ্নেয় পাহাড়ের লাভা স্রোত তার বেরিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে দিয়েছে। ছোট বড় নৌকা যাতায়াত করতে পারলেও নটিলাসের পক্ষে বেরোনো একেবারে অসম্ভব হয়ে পড়ল। এক সকালে দ্বীপের কিনারা দিয়ে পায়চারি করার সময় ক্যাপ্টেন নিমো দেখলেন কজন লোককে নিয়ে একটা নৌকা দ্বীপে থামল। দেখলেন তারা সংখ্যায় 5 জন। ব্যাস, তার মাথায় তখনই চিন্তার উদয় হল অসহায় মানুষগুলোকে কিভাবে রক্ষা করা যায়। তবে তাদের কাছ থেকে দূরে, গোপন অন্তরাল থেকেই যা কিছু করার করতে হবে। তার অন্তরের অন্তঃস্থলে এরকম মমত্ববোধ ও সহমর্মিতার উদয় হওয়ার সবচেয়ে বড় কারণ দ্বীপে আশ্রিত মানুষগুলো সৎ, পরিশ্রমী ও উদ্যমী, আর নিজেদের মধ্যে ভালো বোঝাপড়াও রয়েছে। গোপনে তাঁদের আলাপ আলোচনা থেকে তিনি ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে জানতে পারলেন। এরকম লোকদেরও তিনি তো এতকাল গোপনে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এসেছেন। তিনি সাইরাস হার্ডিংকে রক্ষা করা ছাড়াও টপকে চিমনিতে নিয়ে যান। বিপদাপন্ন টপকে হ্রদের পানি থেকে উদ্ধার করে ভয়ঙ্কর ডুগংটাকে মেরেছিলেন। অত্যাবশ্যক দ্রব্য সামগ্রী বোঝাই করে সিন্দুকটাকে তিনিই সমুদ্রের ধাপে গোপনে রেখে আসেন। তিনিই মার্সি নদীতে বোটটাকে নোঙর করে রেখে দিয়েছিলেন। আয়টানের খবর দিয়ে তিনিই সমুদ্রের পানিতে বোতলটাকে ভাসিয়ে দেন। টর্পেডো নিক্ষেপ করে জলদস্যুদের জাহাজটাকে উড়িয়ে দেওয়ার নায়ক ছিলেন তিনি। আগুনের সংকেত দিয়ে তিনিই পেনক্রফটকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসেন। শুধু কি এই, ইলেকট্রিক বুলেট নিক্ষেপ করে 5-5টা জলদস্যুকে তিনি সাবার করেন এবং মৃত্যু পথযাত্রী হারবার্টকে কুইনাইন দিয়ে জীবন রক্ষা তিনিই করেন। ক্যাপ্টেন নিমো জানতেন না যে সাইরাস হার্ডিং তার নারী নক্ষত্র সবই জানেন।
তা যদি জানতেন তবে কষ্ট করে টেলিগ্রাফের তারের সংযোগ সাধন করে তাদের অবশ্যই তলব করে এখানে নিয়ে আসতে উৎসাহী হতেন না। তবে তাদের নিয়ে এসেছেন কিছু প্রয়োজনীয় উপদেশ দিয়ে উপকার করার মহৎ উদ্দেশ্য নিয়ে। ক্যাপ্টেন নিমো মুহূর্তকাল নীরবে ভেবে নিয়ে আবার মুখ খুললেন। আমার অতীত কাহিনীর অনেক কিছুই আপনি জানেন দেখছি। এবার বলুন তো, আমার সম্বন্ধে আপনাদের কী ধারণা জন্মেছে? তার কথার ইঙ্গিত সাইরাস হার্ডিং বুঝতে পেরেছেন। 20,000 লিগস আন্ডার দ্য সি গ্রন্থে এক জাহাজডুবির বর্ণনা রয়েছে। তাতে অসহায় নারী শিশুও ছিল। নটিলাস তাদের সমেত জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল। ব্যাপারটা নিয়ে পৃথিবী জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এতে ক্যাপ্টেন নিমোও কম মর্মাহত হননি। তবে পরিস্থিতির চাপে পড়েই তাকে এমন নিষ্ঠুর একটা কাজে উৎসাহী হতে হয়েছিল। সাইরাস হার্ডিং অন্যমনস্ক ভান করে তাঁর প্রশ্নের জবাব না দিয়ে গম্ভীর মুখে রইলেন। ক্যাপ্টেন নিমো অনন্যপায় হয়ে বলতে লাগলেন, জাহাজটা কিন্তু শত্রুপক্ষের ছিল। আমি নই, তারাই আমার পেছনে ছুটতে থাকে। আমার পালানোর রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়। সংকীর্ণ একটা উপসাগরে আটকা পড়ে যায়। আমাকে বেকায়দায় ফেলে পেছনে ধাওয়া করার জন্যই নিজেকে বাঁচানোর তাগিদে জাহাজটাকে ডুবিয়ে দিতে হয়েছিল। এবার বলুন তো, আমার কি কোনো অপরাধ এতে হয়েছিল? ক্যাপ্টেন নিমো, আপনার কাজের সমালোচনা করা আমার অধিকার বহির্ভূত। মানুষ তো পরম পিতার হাতের পুতুল মাত্র। তিনি যা করান মানুষ তাই করে। তাই মানুষের কাজের বিচার তিনিই করেন। তবে আমি কেবল একটা কথাই বলতে চাই ক্যাপ্টেন, আপনার মতো একজন পরোপকারী সুহৃদকে হারালে আমাদের পরিতাপের সীমা থাকবে না। কথা বলতে বলতে সাইরাস হার্ডিং ক্যাপ্টেন নিমোর সামনে হাঁটু গেঁড়ে বসে তাঁর ডান হাতটা টেনে চুম্বন করলেন। ক্যাপ্টেন নিমো তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, পরম পিতা তোমার মঙ্গল করুন, তোমার ভবিষ্যৎ জীবন সুখের হোক। পরদিন সকালে ক্যাপ্টেন নিমো দ্বীপবাসীদের সঙ্গে নিয়ে নটিলাসের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। তারপর দেখা গেল সংগ্রহশালার উপরে নটিলাসের মহান আদর্শের কথা বড় বড় হরফে লেখা রয়েছে, মোবিলিস ইজ মোবাইল। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর হাঁপাতে লাগলেন। দুর্বল হয়ে পড়েছেন। স্পিলেট তাঁর হাত ধরে নিয়ে আরাম কেদারাটাই বসিয়ে দিল। নাড়ি পরীক্ষা করে দেখল গতি খুবই ক্ষীণ। জীবনী শক্তি অনেকাংশে ক্ষীণ হয়ে এসেছে। তাঁকে আর বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। অচিরেই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমাবেন। বাইরে নিয়ে গিয়ে কিছু সময় রোদে বসিয়ে রাখতে পারলে পরিস্থিতির উন্নতি হতো। কিন্তু নটিলাস ছেড়ে কোথাও যেতে তিনি নারাজ। তিনি ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন, না, আমি নটিলাস ছেড়ে কোথাও যাব না। নটিলাসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করছি। তা রক্ষা করলেই জানবেন যাবতীয় ঋণ শোধ হয়ে যাবে। আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমার অনুগামীদের মতোই আমিও সমুদ্রের জলে অন্তিম নিদ্রায় শায়িত হব। এখানে খুবই গভীর পানিতে আমার স্বপ্ন সাধের নটিলাস অবস্থান করছে। চিরদিন এখানেই এমনি করে ডুবে থাকবে। এটাই হবে তার সমাধি। শুনুন, আগামীকাল আমার দেহাবসানের পর আপনারা এ স্থান ত্যাগ করবেন। রাজকুমার ডকারের পক্ষ থেকে 1 বাক্স হীরা আপনাদের উপহার স্বরূপ দান করছি। আমি যখন স্বামী ছিলাম, সন্তানের পিতা ছিলাম, এসব হীরা আমার তখনকার সঞ্চয়। এগুলো ছাড়াও বেশ কিছু মণিমুক্ত নটিলাসে রয়েছে। আপনাদের সততার উপর আমার আস্থা আছে। আশা করি এসব বিত্ত সম্পদ আপনারা সৎ কাজেই ব্যয় করবেন। আর যা কিছু মূল্যবান সামগ্রী রয়েছে সব কিছু নিয়ে নটিলাস চিরদিনের মতো সলিল সমাধিতে নিমগ্ন থাকবে। তবে এও জানবেন, মৃত্যুর পরও আমি আপনাদের কাছাকাছি পাশাপাশি থাকব। আপনারা বোটে উঠে নটিলাসের সামনের দিকে 2টো ছিদ্র দেখতে পাবেন। সে 2টো মুখ খুলে দেবেন। ব্যাস, সমুদ্রের পানি দ্রুত নটিলাসের ট্যাঙ্কে ঢুকতে থাকবে। ফলে এটা ভারী হতে হতে একসময় সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যাবে। দ্বীপবাসীরা তাঁর ইচ্ছা অনুযায়ী কাজ করবে বলে প্রতিশ্রুতি দিল। ক্যাপ্টেন নিমো এবার বললেন, তবে আমাকে কিছুটা সময় একা থাকতে দিন। আমি আত্মমগ্ন। তাঁর কথা শেষ হবার আগেই দ্বীপবাসীরা এক এক করে ঘর ছেড়ে যেতে লাগল। নৈশভোজের পর ক্যাপ্টেন নিমোর জীবনী শক্তি ও চোখের জ্যোতি কিছুটা ফিরে এলো। তিনি দ্বীপবাসীদের উদ্দেশ্যে বললেন, আপনারা কি এ দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যেতে চাইছেন? আমরা চাচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে লিঙ্কল্যান্ড দ্বীপের সংযোগ সাধন করি। এটা প্রশান্ত মহাসাগরের একটা ঘাঁটি রূপে গড়ে তুলব। ম্লান হেসে ক্যাপ্টেন নিমো এবার বললেন, মিস্টার হার্ডিং,
আপনার সঙ্গে গোপনে দুটো কথা বলতে চাইছি, যদি... তাঁর কথা শেষ হতে না হতেই সাইরাস হার্ডিং ছাড়া অন্যান্য দ্বীপবাসীরা ঘর ছেড়ে গেল। একটু পরে যখন সবাই আবার একসঙ্গে মিলিত হলো, তিনি এ ব্যাপারে কারোর কাছে মুখ খুললেন না। অন্যান্যরাও কিছু জিজ্ঞাসা করতে সাহস পেল না। এদিকে ক্যাপ্টেন নিমো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলেন। রাত তখন 1টা। মৃত্যু পথযাত্রী ক্যাপ্টেন নিমো প্রায় অস্ফুট উচ্চারণ করলেন, পরম পিতা, স্বদেশ। তার মাথাটা একপাশে কাঁধ হয়ে পড়ল। ব্যাস, সব শেষ। ক্যাপ্টেন নিমোর অবিনশ্বর আত্মা পরম পিতার সঙ্গে মিলিত হবার জন্য অনন্ত সুন্দরের উদ্দেশ্যে যাত্রা করল। ক্যাপ্টেন নিমোর নির্দেশ অনুযায়ী দ্বীপবাসীরা হীরার বাক্সটা নিয়ে নটিলাস থেকে বেরিয়ে এলো। তাঁর সবকটা নির্দেশ এক এক করে পালন করা হলো। সবশেষে সবাই বোটে চেপে নটিলাসের সামনে গিয়ে বড় বড় ছিদ্র দুটোর মুখ স্টপ কর্ক ঘুরিয়ে খুলে দিতেই হুড়হুড় করে জল জলাধারে ঢুকতে লাগল। ডুবোজাহাজটা ভারী হয়ে পড়ায় ধীরে ধীরে সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল। রাজকুমার ডক্কারের মৃতদেহ সহ ডুবোজাহাজ কফিনটা চিরদিনের মতো পানির তলায় আশ্রয় নিল। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই দ্বীপবাসীদের নিয়ে বোটটা সুড়ঙ্গের মুখে ফিরে এলো। সুড়ঙ্গটার নামকরণ করা হলো ডক্কার সুড়ঙ্গ। সাইরাস হার্ডিং এবার তাঁর সঙ্গীদের সাথীদের নিয়ে বড়সড় একটা নৌকা তৈরির কাজে মেতে গেলেন। ট্যাবার্ট দ্বীপে যত শীঘ্র সম্ভব খবর রাখা একান্ত দরকার। দেরি হলে ডানকান জাহাজটা এসে ফিরে যেতে পারে। 1869 সালের 1 জানুয়ারি প্রকৃতি রুদ্র রূপ ধারণ করল। লিংকল্যান্ড দ্বীপের ওপরই যেন তার যত আক্রোশ। প্রলয়ঙ্কর তুফান, বিদ্যুতের ঝলকানি আর ঘন ঘন বজ্রপাত দ্বীপটাকে যেন ধ্বংস করে দেওয়ার জন্য বদ্ধপরিকর। বজ্রাহত হয়ে বড় বড় গাছগুলো যেন জ্বলে পুড়ে খাঁক হয়ে যেতে লাগল। সাইরাস হার্ডিং অনুভব করলেন, আকাশের এই বল্গাহীন উন্মত্ততার সঙ্গে পাতালপুরীর নিবিড় যোগসাজশ রয়েছে। তা যদি নাই হবে, তবে আগ্নেয় পর্বতটার মধ্যে এমন অস্থিরতা কেনই বা প্রকাশ পাবে? 3 জানুয়ারি হারবার্ট প্লেটোতে উঠেই চমকে উঠল। দেখল পাহাড়টার শিখর দেশ দিয়ে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। সাইরাস হার্ডিং ব্যাপারটা এক নজরে লক্ষ্য করেই নিঃসন্দেহ হলেন, আগ্নেয় পর্বতটার আগুন ঠিকরে বেরিয়ে এলো বলে। ব্যাপারটা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দেহ হবার জন্য আয়াটান মুহূর্তের জন্য মাটিতে কান পাতল। ব্যাস, তড়াক করে লাফিয়ে উঠে চিৎকার করতে লাগল, আরে সর্বনাশ! মাটির নিচ থেকে গম্ভীর আওয়াজ ভেসে আসছে। আয়াটনের দেখা দেখি অন্যান্যরাও মাটিতে কান ঠেকিয়ে অবাঞ্ছিত আওয়াজটা শুনল। গুমগুম আওয়াজ হতে হতে হঠাৎ প্রচণ্ড গম্ভীর আওয়াজ হচ্ছে। সাইরাস হার্ডিং হতাশায় ভেঙে না পড়ে বরং নৌকা তৈরির বাকি কাজটুকু সেরে ফেলার জন্য তৎপর হলেন। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নামতে না নামতেই পাহাড়ের মাথা থেকে আগুন বেরোতে দেখা গেল। কোনো দৈত্য যেন পাহাড়ের মাথায় বিশাল একটা মশাল জেলে দিয়েছে, আর সে সঙ্গে অনবরত গুরুগম্ভীর আওয়াজ হয়েই চলেছে। সাইরাস হার্ডিং প্রমাদ গুনলেন। তিনি চোখ দুটো কপালে তুলে বলে উঠলেন, এ কি কেলেঙ্কারি কাণ্ড ঘটতে চলেছে! এত তাড়াতাড়ি যে সর্বনাশে ব্যাপারটা শুরু হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। স্পিলেট ফ্যাকাশে মুখে বলল, মিস্টার হার্ডিং, তাড়াতাড়ি তো নয়। 2.5 মাস আগেই ব্যাপারটা আমাদের জানান দিয়েছিল। তখন আগুনের শিখা ছিল ক্ষীণ, এখন প্রলয়ঙ্কর রূপ নিয়েছে। আগুনের সঙ্গে নতুন একটা উপসর্গ এসে যোগ দিল, মাটির কাঁপুনি। থেকে থেকে মাটি ভয়ানক কেঁপে উঠতে লাগল। ভূমিকম্পেও মাটি কেঁপে কেঁপে ওঠে বটে, কিন্তু ভূমিকম্পের সঙ্গে এ কাঁপুনির যথেষ্ট ফারাক রয়েছে। তিরতির করে কাঁপতে কাঁপতে হঠাৎ প্রবল ঝাঁকুনি দিচ্ছে। লাল টকটকে পাথরের টুকরো লাফিয়ে শূন্যে উঠে গিয়ে মুহূর্তের মধ্যেই আবার পাহাড়ের মুখের কাছেই আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। এ যেন ভোজবাজির খেল। শুধু কি এই, আকাশ থেকে অনবরত কালো গুঁড়ো পড়তে লাগল। সাইরাস হার্ডিং প্রমাদ গুনলেন। তিনি নিঃসন্দেহ হলেন, অচিরেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে যাবে। খনিজ পদার্থের গুঁড়োগুলোই সর্বনাশের পূর্বাভাস। আগুন পাহাড়টার উদরে যে প্রলয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে, তারই লক্ষণ প্রকাশ পাচ্ছে এগুলোর মাধ্যমে। তিনি ব্যস্ত পায়ে গন্ধক প্রস্রবণে গিয়ে লক্ষ্য করলেন, সেখানে অভাবনীয় পরিবর্তন ঘটে গেছে। পাশাপাশি কাছাকাছি 13টা গন্ধক প্রস্রবণ গা ঝাড়া দিয়ে উঠে পড়েছে। ভেতর থেকে কোনো অমিত শক্তিধর দৈত্য যেন মাটি ফাটিয়ে দিতে বদ্ধপরিকর। উৎকট গন্ধযুক্ত গ্যাস ও কার্বনিক অ্যাসিড পুরো অঞ্চলটাকে যেন বিষম করে তুলেছে। মাটি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। তিনি ভেবে অবাক হচ্ছেন, পাহাড়টা তো এখনো গলিত লাভা বর্মণ শুরু করেনি। তবে কি ক্যাপ্টেন নিমোর অনুমানই অভ্রান্ত?
তিনি তো বারবার বলেছিলেন, বিপদ এখানে ঘটবে না, এখানে না। সাইরাস হার্ডিং অন্য সবার কাছে ফিরে এলেন। একে বাতাসে উৎকট গন্ধ, তার উপর কালো গুঁড়োতে চারিদিকে ছেয়ে ফেলেছে। আগুনের মতো গরম বাতাস গায়ে ফোসকা ফেলে দেওয়ার জোগাড় করল। বাতাসের অক্সিজেনের পরিমাণ কমে গেছে, নইলে শ্বাসক্রিয়ার এমন কষ্ট হবে কেন? সাইরাস হার্ডিং আয়ারটনকে নিয়ে বোটে চেপে বসলেন। দ্রুত দাঁড় টেনে হাজির হলেন দ্বীপের বিপরীত প্রান্তে। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। নটিলাস থাকলে না হয় বৈদ্যুতিক আলো জেলে নেওয়া যেত। এখন তো সেও জলের তলায় চিরনিদ্রায় সমাচ্ছন্ন। পাতাল সুড়ঙ্গে একটা মাত্র গুমগুম আওয়াজই বারবার প্রতিধ্বনিত হতে লাগল। পাথরের দেয়াল ফুটো ফাটা হয়ে গেছে। লণ্ঠনটাকে দাঁড়ের মাথায় বেঁধে নিয়ে হার্ডিং প্রতিটা ফাটল পরীক্ষা নিরীক্ষা করলেন। আগুন পাহাড়ের কেন্দ্রস্থলটাকে দেয়ালটা ঘিরে রেখেছে। এটা কতটা পুরু তাই বা কে জানে। সাইরাস হার্ডিং বুঝলেন, ক্যাপ্টেন নিমোর কথাই সত্যি। ভয়ঙ্কর বিপদের কেন্দ্রস্থল এটাই বটে। পরীক্ষা নিরীক্ষা সেরে সাইরাস হার্ডিং বোট নিয়ে ফিরে এলেন। পরের দিন 8ই জানুয়ারি সাইরাস হার্ডিং আয়ারটনকে নিয়ে ডেরায় ফিরে এলেন। সবাইকে কাছে ডেকে চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ডক্কার সুড়ঙ্গে ফাটল দেখে এলাম। অভাবনীয় সর্বনাশা বিপদ থেকে মুক্তি পাওয়ার আর কোনো সম্ভাবনাই দেখছি না। মুহূর্তকাল নীরবতার মধ্যে কাটিয়ে তিনি আবার মুখ খুললেন। এখন বুঝছি, ক্যাপ্টেন নিমো যা কিছু বলে গেছেন তার প্রতিটা বর্ণ সত্যি। আমাকে তখন গোপনে এ কথাই বলেছিলেন, লিংকলন দ্বীপের চারিত্রিক বৈশিষ্ট্য অন্য 10টা দ্বীপের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। যে কোনো মুহূর্তে পুরো দ্বীপটাই সমুদ্রের অতল গহ্বরে ডুব দেওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। সমুদ্রের পানি আর আগ্নেয় পর্বতটার মধ্যে বাধা সৃষ্টি করে রেখেছে একটা মাত্র পাথরের দেয়াল। পর্বতটার উদরে যে প্রলয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে, তার চাপের ফলে যে কোনো সময় দেয়ালটা ফেটে হুমড়ি খেয়ে পড়তে পারে। তখন সমুদ্রের পানি আগ্নেয় পর্বতটার গায়ে আছাড় খেয়ে পড়বে। অভাবনীয় উত্তাপে যেখানে লাভা টকবক করে ফুটছে, সেখানে জল গিয়ে পড়লে সে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা কল্পনা করা যাচ্ছে না। মুহূর্তে রাশি রাশি বাষ্প সৃষ্টি হয়ে সম্পূর্ণ দ্বীপটাকে শুকনো পাতার মতো উড়িয়ে নিয়ে মাঝ দরিয়ায় ফেলে দেবে। দ্বীপবাসীরা এবার বুঝতে পারল কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি তারা দাঁড়িয়ে। নিশ্চিত সর্বনাশের হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। ডক্কার সুড়ঙ্গের পাথরের দেয়ালটা যতদিন চাপ সহ্য করে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবে, ততদিনই তাদের পরমায়ু। দ্বীপবাসীদের দু চোখের কোল বেয়ে পানি বেরিয়ে আসার জোগাড় হল। যে লিংকলন দ্বীপের সঙ্গে তারা আত্মিক সম্বন্ধ গড়ে তুলেছিল, যাকে মনের মতো করে সাজিয়ে তুলেছে, যাকে স্বর্গপুরী করে তোলার পরিকল্পনা নিয়েছিল, আজ তা সমূলে ধ্বংস হতে চলেছে। এর পরমায়ু কয়েক বছর, কয়েক মাস হতে পারে, আবার কয়েক ঘন্টা হওয়াও কিছুমাত্র বিচিত্র নয়। তারপরই চিরদিনের মতো যবনিকা পতন। 23শে জানুয়ারি লিংকলন দ্বীপে আচমকা ভয়ঙ্কর একটা শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ দ্বীপটা প্রচণ্ড কেঁপে উঠল। মৃত্যু অবসম্ভাবী ভেবে দ্বীপবাসীরা ছোটাছুটি করে গুহার বাইরে এসে আতঙ্কে কাঁপতে লাগল। হ্যাঁ, যা আশঙ্কা করেছিল সেরকমই একটা ব্যাপার ঘটে গেল বটে। পাহাড়ের চূড়াটা উধাও হয়ে গেছে। প্রায় 1 কোটি পাউন্ড ওজনের চূড়াটা হাজারখানেক ফুট উপর থেকে গড়িয়ে হুড়মুড় করে সমুদ্রের দিকে ছুটে চলেছে, আর অতিকায় ছিদ্র দিয়ে আগুন আর উষ্ণ বাতাস গলগল করে বেরিয়ে আসছে। কেবল আগুন, 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 আর তার সঙ্গে প্রবল বেগে পাহাড়ের গা বেয়ে লাভা স্রোত ধেয়ে আসছে। উত্তপ্ত গলিত লাভা খোঁয়ারের কাছাকাছি পৌঁছানোর আগেই পশুগুলো শরীরের সর্বশক্তি নিয়োগ করে খোঁয়ারের বেড়া ভেঙে গভীর জলের দিকে মরিয়া হয়ে ছুটতে লাগল। উত্তপ্ত লাভার ছোঁয়া লাগামাত্র বিশাল বিশাল গাছগুলো দাউ দাউ করে জ্বলতে লাগল। দেখতে দেখতে বন জঙ্গল আর পানীয় জলের ঝর্ণা নিশ্চিহ্ন হয়ে গেল। পাহাড়ের উপরাংশ থেকে অসংখ্য ছোট বড় উত্তপ্ত পাথরের টুকরো ছড়িয়ে পড়তে লাগল। লাভার স্রোত গড়াতে গড়াতে হ্রদের দিকে ধাওয়া করলে সাইরাস হার্ডিং অস্ত্রপাতি নিয়ে বাঁধ দেওয়ার কাজে লেগে গেলেন। বাঁধ দিয়ে লাভার স্রোতের গতিপথ ঘুরিয়ে হ্রদের পানিতে ফেলার জন্য অমানুষিক কসরত করে চলেছেন। হ্যাঁ, পরিকল্পনা মাফিকই কাজ হয়েছে। লাভার স্রোত লাফাতে লাফাতে হ্রদের পানিতে এসে পড়তে লাগল। আশ্চর্য ব্যাপার, উত্তপ্ত গলিত লাভা ঠান্ডা পানির সংস্পর্শে আসা মাত্র শক্ত পাথরে পরিণত হতে লাগল। গ্রান্ট হ্রদের জল বাষ্পীভূত হয়ে উঠে যেতে দেরি হল না। হ্রদের পানি নিশ্চিহ্ন হল বটে, কিন্তু লাভা স্রোত অনবরত ধেয়ে আসতেই লাগল। একসময় যেখানে অগাধ পানি ছিল, এখন সেখানে গড়ে উঠতে লাগল লাভার পাহাড়। পানির সংস্পর্শে এলে আগুন নিভে যায়, কিন্তু আগুনের সংস্পর্শে এসে
পানি হয়ে গেল নিশ্চিহ্ন। অদ্ভুত হলেও বাস্তবে তাই ঘটল। লাভার স্রোতকে মোড় ঘুরিয়ে হ্রদের দিকে চালান দেওয়ার ফলে কিছুদিনের জন্য অন্তত প্রফেক্ট হাউস, গ্রানাইট হাউস আর নৌকার কারখানাটাকে বাঁচানো সম্ভব হল। 24 থেকে 30 জানুয়ারি পর্যন্ত দ্বীপবাসীরা এক নাগাড়ে 6 দিন নৌকা তৈরির কাজে লেগে থেকে অন্তত 20 দিনের কাজ ছেড়ে ফেলল। ফলে তারা গ্রানাইট হাউসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্সি নদীর তীরে তাঁবুর তলায় বাস করতে লাগল। মরুভূমি না, লিংকল্যান্ড দ্বীপ দেখতে দেখতে শ্মশানে পরিণত হয়ে গেল। নৌকা তৈরির কাজ যে গতিতে চলছে তাতে অনুমান করা যাচ্ছে 20 ফেব্রুয়ারি এটাকে পানিতে নামানো যাবে। আজ 20 জানুয়ারি। আরও পুরো একটা মাস এক নাগাড়ে মেহনত করলে তবেই অভীষ্ট সিদ্ধ হতে পারে। এ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, লিংকল্যান্ড দ্বীপ এতদিন অস্তিত্ব বজায় রাখতে পারবে কি? আগুন পাহাড়ের অনির্বাণ আগুনের শিখায় দ্বীপবাসীরা রাত দিন নৌকা তৈরির কাজে লেগে রইল। 3 মার্চ দেখা গেল আর মাত্র দিন 10 কাজ চালিয়ে যেতে পারলে নৌকাটা তৈরি হয়ে যাবে। দ্বীপবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করল এখান থেকে নৌকা নিয়ে তারা প্রথমে ট্যাবার্ড দ্বীপে যাবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই আগুন পাহাড়টা রুদ্রমূর্তি, একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করল। উত্তপ্ত গলিত লাভা এবারে বৃষ্টির মতো লক্ষ কোটি ফোঁটার আকারে পড়তে লাগল। আগুন আর বাষ্প বৃষ্টিতে আকাশ যেন ঢেকে ফেলেছে। এতদিন কোনো রকমে পিতৃদত্ত জীবনটাকে টিকিয়ে রাখা গেছে বটে, ব্যাস এ পর্যন্তই। এবার আর রেহাই নেই। মৃত্যু অবসম্ভাবী, সময় আর নেই। অসমাপ্ত নৌকাটাকে জলে ভাসানো ছাড়া আর উপায় নেই। আর একটা দিন এ দ্বীপে থাকতে হলে অর্ধদগ্ধ অবস্থাতেই পরপারের উদ্দেশ্যে যাত্রা করা ছাড়া গত্যন্তর থাকবে না। সাইরাস হার্ডিং ভাবলেন, ডক্কার সুড়ঙ্গের দেয়ালে নির্ঘাত বিশাল ফাটল দেখা দিয়েছে, আর সমুদ্রের পানি ফাটল দিয়ে প্রবল বেগে আগুন পাহাড়ের উদরে ঢুকে যাচ্ছে। 8 মার্চ হঠাৎ আগুন পাহাড়ের জ্বালামুখ দিয়ে গরম বাষ্প আর আগুন ভয়ানক শব্দে গলগল করে বেরিয়ে আসতে লাগল, আর টুকরো টুকরো অসংখ্য পাথর প্রচণ্ড বেগে আকাশের দিকে উঠতে শুরু করল। একসময় আরও ভয়াবহ ব্যাপার ঘটে গেল। আগুন পাহাড়টা টুকরো টুকরো হয়ে সবেগে আকাশের দিকে উঠে গিয়ে পরক্ষণেই সেগুলো সাগরের বুকে এক এক করে পড়তে লাগল। সাগরের বুকে আকাশ ছোঁয়া ঢেউ ছাড়া সে তল্লাটে আর কিছুই নজরে পড়ল না। তবে অতিকায় একটা পাথরের টুকরো সদম্ভে সাগরের বুকে মাথা উঁচিয়ে নিজের অস্তিত্ব ঘোষণা করতে লাগল। সেটা 30 ফুট লম্বা আর 20 ফুট চওড়া। সাগরের জল থেকে 10 ফুট ওপরে তার মাথাটা উঁকি দিচ্ছে। পাহাড়ের এই ভগ্নাংশটাই লিংকল্যান্ড দ্বীপে সাক্ষী স্বরূপ অবস্থান করছে। লিংকল্যান্ড দ্বীপের মাত্র 7টি প্রাণী আজ জীবিত। জন্তু জানোয়ার আর যা কিছু ছিল সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 7টা প্রাণীর মধ্যে 6 জন দ্বীপবাসী আর তাদের প্রিয় শিকারী কুকুর টপই কেবল জীবিত। দ্বীপবাসীরা টপকে নিয়ে পাহাড়ের ওই অবশিষ্ট ভগ্নাংশটুকুতে আশ্রয় নিয়ে 9টা দিন কাটালো। মৃত্যু সুনিশ্চিত জেনে তারা পাথরের ওপর শরীর এলিয়ে পড়ে রইল। সঙ্গে যা খাবার রয়েছে তা দিয়ে কোনো রকমে 2 দিন চলতে পারে। 24 মার্চ দূরে, বহু দূরে সমুদ্রের বুকে একটা কালো মতো কি যেন আয়তন দেখতে পেল। কিছুক্ষণ শুয়ে শুয়েই দেখল, কি ভেবে আচমকা উঠে বসল। এবার কালো বস্তুটার দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে ইঙ্গিত দিতে লাগল। কালো বস্তুটার আয়তন ক্রমে বৃদ্ধি পেতে লাগল। আরও কিছুক্ষণ বাদে তার মনে হলো সেটা একটা পালতোলা জাহাজ। মাস্তুলটা জল তল থেকে অনেকটা উঁচুতে থাকায় এবার সেটাকে স্পষ্ট দেখা যেতে লাগল। আয়তন আচমকা যন্ত্রচালিতের মতো খাড়া হয়ে পড়ল। এবার সে নিঃসন্দেহ হতে পেরেছে পালতোলা জাহাজটা তাদের দিকেই অগ্রসর হচ্ছে। তার কাঁপা কাঁপা গলা দিয়ে কোনো রকমে বেরিয়ে এলো, ডানকান, ডানকান জাহাজ। ব্যাস, আর সে দাঁড়িয়ে থাকতে পারল না। সংজ্ঞা হারিয়ে পাথরটার উপর লুটিয়ে পড়ল। দ্বীপবাসীরা এক এক করে সংজ্ঞা ফিরে পেয়ে দেখল একটা জাহাজের কেবিনে শুয়ে। দ্বীপবাসীরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে অব্যাহতি পেয়ে কি করে জাহাজটার কেবিনে এলো? ডানকান, এটা ডানকান জাহাজই বটে। জাহাজটা চালাচ্ছে ক্যাপ্টেন গ্রান্টের ছেলে রবার্ট গ্রান্ট। আয়ারটনকে ট্যাবার্ড দ্বীপে ছেড়ে দেবার মুহূর্তে সেও উপস্থিত ছিল। আজ 12 বছর পরে তাকে নিয়ে যাবার জন্য ডানকান জাহাজ নিয়ে হাজির হয়েছে সে। কিন্তু এটা তো ট্যাবার্ড দ্বীপ নয়, লিংকল্যান্ড দ্বীপের অংশ মাত্র। তাছাড়া ট্যাবার্ড দ্বীপ অখ্যাত অবজ্ঞাত এক দ্বীপ। মানচিত্রে খোঁজাখুঁজি করে এর হদিস মেলে না। তবে রবার্ট গ্রান্ট ট্যাবার্ড দ্বীপে না গিয়ে এখানে আসতে গেল কেন? সাইরাস হার্ডিংয়ের মুখে সবকিছু শুনে রবার্ট গ্রান্ট তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠল, এ কি কথা বলছেন মিস্টার হার্ডিং? এবার কোটের পকেট থেকে একটা কাগজ বের করে তাঁর সামনে মেলে ধরে বলল, এই তো আপনাদের টাঙানো বিজ্ঞপ্তিটা।
এর মধ্যে কেবল আয়ারটন নয়, আপনাদের সবার খবরই তো রয়েছে। সাইরাস হার্ডিংয়ের এবার ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। পরোপকার ব্রতী ক্যাপ্টেন নিমোই বিজ্ঞপ্তিটা টাঙিয়ে রেখে এসেছিলেন। তাদের অজ্ঞাতে তিনি আরও একটা উপকার করে গেছেন। কারোর মনে তিলমাত্র দ্বিধা রইল না। দ্বীপবাসীরা পরম পিতার কাছে ক্যাপ্টেন নিমোর অমর আত্মার শান্তির জন্য আবার প্রার্থনা করল। আয়ারটন এবার ক্যাপ্টেন নিমোর দেয়া হীরার বাক্সটা সবার সামনে রেখে বলল, এটাকে এবার কোথায় রাখবেন ব্যবস্থা করুন। মৃত্যু অবধারিত জেনেও আমি কিছুতেই এটাকে হাতছাড়া করিনি। আয়ারটনের আচরণে সাইরাস হার্ডিং থেকে শুরু করে রবার্ট গ্রান্ট পর্যন্ত সবাই মুগ্ধ হলেন। আগুনে পুড়ে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, ঠিক তেমনই সৎ সঙ্গে মেলামেশা করে ও নিরবিচ্ছিন্ন দুঃখ যন্ত্রণা সয়ে তার চরিত্রের কালিমাটুকু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সাইরাস হার্ডিং আকস্মিক উচ্ছ্বাসটুকু সামলাতে না পেরে আয়ারটন বলে তাকে বুকে জড়িয়ে ধরলেন। কয়েক সপ্তাহ অনবরত জাহাজ চালিয়ে রবার্ট গ্রান্ট দ্বীপবাসীদের নিয়ে আমেরিকায় উপস্থিত হল। ক্যাপ্টেন নিমোর দেয়া হীরামুক্তগুলো বিক্রি করে আইওয়া রাজ্যে অভিযাত্রীরা আরেকটা লিঙ্কলন দ্বীপ গড়ে তুলল। লিঙ্কলন দ্বীপের 6 জন অধিবাসী আর পরস্পরের কাছ থেকে দূরে সরে গেল না। তারা সাইরাস হার্ডিংয়ের নেতৃত্বে নিজ নিজ ক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী সদ্য প্রতিষ্ঠিত লিঙ্কলন দ্বীপকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে লাগল। আর ওইদিকে প্রশান্ত মহাসাগরের বুকে ঢেউ ভেদ করে আর সদম্ভে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা মাত্র অতিকায় পাথর, ক্যাপ্টেন নিমো আর লিঙ্কলন দ্বীপের সমাধির উপর অবস্থানরত প্রস্তুর ফলক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হল জুল ভার্নের লেখা দ্য সিক্রেট অব দ্য আইল্যান্ড গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেকটি নতুন নতুন গল্প প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফাইড হয়ে যান। ধন্যবাদ।